নমস্কার, ক্যালকাটা ডায়ালগসের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ক। আপনারা জানেন ক্যালকাটা ডায়ালগস একটা ফ্রি স্কুল স্ট্রিট। যারা বাঙালির আজ, কাল, পরশু, বাঙালির চিন্তা, বাঙালির ভাবনা, বাঙালির অর্থনীতিকে বিগত কয়েক দশক ধরে প্রভাবিত করে আসছেন। আমরা তাদের থেকে শিখি, তাদের থেকে যে জিনিসগুলি আমাদের জানার, জীবনে আত্মীকরণ করার, তা আমরা তাদের থেকে শুষে নিই ১-১.৫ ঘন্টার এই এপিসোডগুলিতে। আজকে ক্যালকাটা ডায়ালগসের এই পর্বে আমার যিনি অতিথি, তিনি একজন কবি। গত ২ দশক, গত ৩ দশক, ৪ দশক, আমি স্পেসিফিকভাবে বললে আমরা যারা ৮০-৯০-এ বড় হয়েছি, আমাদের সকলের কবি তিনি। তিনি ঘাসফুলের কবি, তিনি গ্রাম-গঞ্জ, মফস্বল-মায় শহর কলকাতার প্রতিটি তরুণ, প্রতিটি তরুণীর কবি। আজ তিনি বহু প্রবীণেরও কবি। আমার সঙ্গে এই মুহূর্তে বসে রয়েছেন বাংলার অন্যতম জনপ্রিয়, অন্যতম খ্যাতকীর্ত কবি জয় গোস্বামী। তিনি আমার অভিভাবক সম, তিনি আমার অতি প্রিয় অগ্রজ। আপনি যে আমাদের অনুষ্ঠানে এসেছেন জয়, আমি আমাকে খুবই খুবই সম্মানিত বোধ করছি। আমাকে নমস্কার করবেন না, আপনি আমার সন্তান সম, তাই আমি আপনার করস্পর্শ করছি নমস্কারই বদলে। জয়, আমরা এই অনুষ্ঠানে সাধারণত কোনো কবিকে আমন্ত্রণ করার কথা ভাবি না, অতীতেও ভাবিনি, ভবিষ্যতেও ভাববো না। একদম গোড়ায় স্পেসিফিক ভাবে বলে রাখা জরুরি যে কেন তাহলে আপনাকে আমি এই অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করছি দীর্ঘদিন ধরে। তার কারণ আপনার সিদ্ধান্ত। আপনি হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে ৫০ বছর লেখালেখি হয়ে গেছে, আমি আর লিখব না। এই সিদ্ধান্তটা আপনি কেন নিলেন? আমরা চাকরিজীবী কিছু মানুষ অনেক সময় ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নেন, স্বেচ্ছায় অবসর ঘোষণা করেন, এমন দেখেছি। কিন্তু শিল্পকলা কোনো মানুষ, এবং আপনি যখন লেখালেখি ছাড়ছেন, এমন নয় কোনো একটা বিষাদময় পরিস্থিতি, আপনার লেখা কেউ পড়ছে না, আপনার লেখা বিক্রি হচ্ছে না, আপনার লেখা থেকে পাঠক মুখ ঘুরিয়ে রেখেছে, এমন নয়। শেষ যে পুজো সংখ্যা, যাতে আপনি শেষ আত্মপ্রকাশ করেছিলেন, সেখানেও আপনার লেখাই শীর্ষে ছিল। অর্থাৎ খ্যাতির, মানে বাজারের শব্দ অনুযায়ী খ্যাতির চূড়ায় থাকতে থাকতেই আপনি বললেন আমি আর লিখব না। আপনি ব্যাট নামিয়ে রাখলেন, কলম নামিয়ে রাখলেন। এই সিদ্ধান্তের কারণটা দিয়ে যদি আমরা শুরু করি। প্রথমত একটা জায়গায় আমি আপনাকে একটু সংশোধন করে দিই। আমি যে ওই বুলেটিনটা বার করেছিলাম, সে বুলেটিন বিনামূল্যে বিতরণ হয়েছিল, আপনি পড়েছিলেন, কিন্তু আরো অনেক হাতে সেটা পৌঁছয়নি বা তারা উৎসুক হননি সেটা পড়বার জন্যে। সেখানে আমি এটা লিখেছিলাম যে আমি লেখা থামিয়ে দিচ্ছি না, লেখা প্রকাশ থামিয়ে দিচ্ছে, আমি রাইট? মুদ্রণ জগৎ থেকে আমার নতুন লেখা 2024 থেকে আমি যা লিখব তার মুদ্রণ জগতের কাছে যাবে না। আমি প্রতিদিন কবিতা লেখার চেষ্টা এখনো করে চলেছি, কারণ আমার মনে হচ্ছিল যে আমি কবিতা লিখতে মনে হয়েছিল, মানে সেটা আমার এখনো মনে হয়, কবিতা লিখতে কি করে কবিতা লিখতে হয় আমি শিখতে পারিনি। আমি উপযুক্ত, যাকে আমি কবিতা ধরে মনে করি সেরকম কবিতা লিখতে পারিনি। তা 50 বছর তো হলো, বাট শুধু একা চেষ্টা করে দেখি, এইটুকু ছিল আমার লক্ষ্য। এটার পেছনে কি কোনো অনুঘটক কাজ করছিল? এই সিদ্ধান্তটা হঠাৎ করে নিতে হলো কেন? মানে আমি একটা কথা মনে করতে পারি, আপনার দুটো উপন্যাসের কথা, প্রেতপুরুষ বা ঘাসফুলের কবি, সেগুলো তো ২ দশক আগের লেখা, 2003-এ লেখা। ২০০৩-৪ এই সময়। হ্যাঁ, তাতেও কিন্তু ইঙ্গিত ছিল একটা যে একজন কবি তিনি লেখা ছেড়ে দিচ্ছেন বা লেখা ছেড়ে দেওয়ার কথা বারবার ভাবছেন। আপনার মধ্যে কি গত ২-৩ দশকই একটা একটা শক্তি যেমন আপনাকে দিয়ে অনর্বর লিখিয়ে নিচ্ছে, আরেকটা উল্টো দিকে একটা অল্টার ইগো কি কাজ করছিল যে আপনাকে এই দিকে চালিত করছিল, বা সামাজিক কোনো কারণ যা আপনাকে বারবার এই অনুভবে পৌঁছতে বাধ্য করেছে যে আমি এখান থেকে সরে গেলেই ভালো?
তেমন কিছু আছে কি? এই প্রশ্নটার জন্য না আমি প্রস্তুত ছিলাম, কেননা 2024 যখন আমি বুলেটিন বার করলাম, তখন যতটা নয়, এই গত ডিসেম্বর-জানুয়ারি থেকে কয়েকটি অডিও ভিজুয়াল সাক্ষাৎকার দিয়েছি, সেখানে এই প্রশ্নটাই বারবার এসেছে। তাই আমি আজকে আমি জানতাম এই প্রশ্নটা আসবেই, কারণ যার সঙ্গে শুধু যে ইন্টারভিউতে নয়, কারোর সঙ্গে দেখা হলে তারা এই কথাটাই বলছেন, তারা একটু প্রস্তুতি নিয়ে এসেছে। সেটা হলো যে আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। আচ্ছা, ভুল কিসে? ভুল এই অর্থে যে আমি মুদ্রণযোগ্য অর্থাৎ প্রিন্টেবল কিছু রচনা লিখতে নিশ্চয়ই পেরেছি। আর আপনি নিজে নিয়মিত লেখেন, আপনি জানেন যে কোনো কোনো কিছু মুদ্রণযোগ্যতায় স্তরে তুলে আনা যে যেটাকে বলে একান্ত সাধনা, তার একটা খুব যে দরকার আছে তা নয়। একটু একটু অনুশীলন করলেই সেই লিপি কুশলতা জন্ম নেয়। আমি আপনাকে বলি যে আমি বুঝতে পারছিলাম যে আমি ভুল করছি বা ভুল করে চলেছি। এখন যে আমি লিখছি, গতকাল দুপুরবেলা আমি একটা 6 লাইনের কবিতা লিখছিলাম। তার 6ষ্ঠ লাইনটায় এসে আমি কিছুতেই ঠিক করতে পারলাম, আমি এখনো ঠিক করতে পারিনি এই 6ষ্ঠ লাইনটা কি হবে। আমি 3-4 ঘন্টা ভেবেছি। 6 লাইনের কবিতায় একটা একটা লাইন যেটা তার ফাইনাল লাইন, সেই লাইনটা ঠিক কি হবে আমি ঠিক করতে পারিনি। দেখলে কি বোঝা যায় আমি কিছু শিখিনি এখনো পর্যন্ত। তাহলে বই, দুটো ভুল শিকারের গল্প আপনাকে আমি বলি। এই গল্পগুলো কিন্তু গল্প না, এগুলো সত্য। সেটা হচ্ছে, নিজের প্রসঙ্গে এদের কথা বলার কোনো মানে হয় না, কিন্তু এরা যদি পেরে থাকেন তাহলে আমার স্বীকার করতে আপত্তি কি। আইনস্টাইন তার যেই রিলেটিভিটি যে থিওরি, সেটা উনি প্রকাশ করলেন। জার্নালিরই একটি কাগজে একটা যেটাকে পেপার বলে, সেরকম একটা পেপার লিখলেন। সেখানে উনি বললেন যে একটা শব্দ ব্যবহার করলেন, কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, যেকে ল্যামডা বলে। এটা একটা আলফা বিটা গামা তেমন। ল্যামডা দিয়ে চিহ্নিত করলেন এবং বললেন যে এই মহাবিশ্ব একটা ধ্রুবক, একটা স্থির কসমোলজিক্যাল কনস্ট্যান্ট উনি বললেন। 1905 সালে আইনস্টাইনের ডিভোর্স হয়। উনি দুটো শর্ত দিয়েছিলেন ডিভোর্সের ব্যাপারে ওর। সেটা হচ্ছে, একটা হচ্ছে যিনি যে বাড়িটায় থাকেন সেই বাড়িটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, সে বাড়িটা পাবেন ওর স্ত্রী, যে স্ত্রীকে উনি তার থেকে বিচ্ছিন্ন হচ্ছেন, এবং উনি যখন নোবেল প্রাইজ পাবেন তখন তার পুরো টাকাটাই পাবেন ওর স্ত্রী। 1921 উনি পাচ্ছেন নোবেল পুরস্কার ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। রাইট। আইনস্টাইন তখনই কিন্তু খুবই বড় বিজ্ঞানী। যেমন এডিংটন বলে একজন খুব বড় বিজ্ঞানী আছেন, শেষ সময় ছিলেন, তিনি একটা ইয়েতে বক্তৃতা দিচ্ছেন ও থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইনের।
শ্রোতাদের মধ্যে একজন, তারা সকলেই বিজ্ঞানী, একজন উঠে দাঁড়িয়ে বললেন যে পৃথিবীতে পৃথিবীতে 3জন মাত্র আছে যারা এই রিলেটিভিটি থিওরিটা বুঝতে পারে, আপনি তাদের একজন। এটা শুনে এদিনটা খুব স্মার্ট লোক ছিলেন এবং উনি আপনার বাবা অ্যাডমিনিস্ট্রেটরও ছিলেন। থমকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। তখন যিনি প্রশ্ন করেছেন তিনি বললেন যে আপনার এত মডেস্টি, মানে এত মডেস্ট হওয়ার কোনো দরকার নেই। আমরা সকলেই জানি যে আপনি বিজ্ঞানকে কিভাবে দেখেন, বোঝেন। তারপর এজেন্ট বললেন, না, আমি চিন্তা করছিলাম তাহলে তৃতীয় ব্যক্তিটি কে। বুঝতে পেরেছেন? মানে তৃতীয় ব্যক্তিটি হচ্ছে ওই বিজ্ঞানী যিনি প্রশ্নটা করেছেন। আইনস্টাইন 10 বছর পরে জন্মেছেন এরকম একজন বিজ্ঞানী, যার তেমন কোনো নাম নেই। তখন তিনি তার অবজারভেটরিতে বসে, তার মানমেন দিয়ে বসে নিজে কাজ নিয়ে উনি করেন। তিনি 1929 সালে, অর্থাৎ 6 বছর পর আইনস্টাইন নোবেল পাওয়া। 8 বছর, 8 বছর। এবং কসমোলজিক্যাল কনস্ট্যান্ট এই পেপারটা দেওয়ার পরে একটা পেপার ছাপলেন। জার্নালটার নাম হচ্ছে প্রসিডিংস অফ ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স। এখানে এই বিজ্ঞান যিনি 10 বছর পরে জন্মেছেন আইনস্টাইনের খ্যাতির কাছাকাছি তিনি নন। আজকে যখন শেষে তার নামটা বলবো, আমি ইচ্ছে করি তার নামটা একটু দেরিতে বলছি আর কি। যেমন অনেক সময় দেখবেন যে গায়ক শোনলেন সময় একটু দেরিতে, তাতে শ্রোতা ভাবে একটা আগ্রহ জন্য কখন সোম আসবে, সেদিন আমি ওয়েট করছি। এই বিজ্ঞানী যেটা লিখলেন সেটা হচ্ছে যে a relation between distance and radial velocity at an extra galactic nebula, velocity distance relation। তিনি বললেন যে এটা রেড শিফট বলে একটা জিনিস আছে, যে লাল সরণ আর কি। মানে তিনি দেখলেন যে আমাদের গ্যালাক্সি গুলো যে আমাদের ঘিরে আছে, আমাদের গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিরা, আমাদের গ্যালাক্সিও অন্য গ্যালাক্সি থেকে ক্রমান্বয়ে সরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। মানে তিনি যে পেপারটা লিখলেও সেই পেপারটা প্রথম তিনি এক্সপান্ডিং ইউনিভার্স বা ক্রমপ্রসারমান মহাবিশ্ব এইটাকে স্থাপন করলেন। তিনি কিন্তু আইনস্টাইনের 10 কনস্ট্যান্টের বিরুদ্ধে একটি কথাও বললেন না। এর ফলে আইনস্টাইনের প্রতিক্রিয়া কি হয়েছিল? আইনস্টাইনকে কেউ রেগে গিয়েছিলেন। আমরা জানি যে 1931 সালে, মানে এটা 1.5 বছরের মধ্যে আইনস্টাইন সেই বিজ্ঞানের যে মানমন্দির, সেখানে গেম এবং তার কাছ থেকে তার ডাটাগুলো বুঝে নিলেন। তার থেকে খ্যাতিতে, বয়সে অনেক কম একজন বিজ্ঞানীর কাছ থেকে বুঝে নিলেন। পরবর্তীকালে জর্জ গেমো এর নামে একজন রাশিয়ান আমেরিকান ফিজিসিস্ট তার আত্মজীবনীতে লিখেছেন, একমাত্র মানে কনভারসেশনে আইটেম বলেছেন যে cosmological constant was the biggest blunder of my life। এটা পাওয়া যায়। এটা আমরা বিজ্ঞানের নামটা বলি, একটা ভুল, হ্যাঁ, এটা একটা ভ্যালুর উদাহরণ, কিন্তু এই বিজ্ঞানের নামটা বলি, এখন বললে চিনতে পারবেন। এই বিজ্ঞানের নামে এখন 80-র দশকে মহাকাশে একটি টেলিস্কোপ বসানো আছে, তার নাম হচ্ছে এডউইন হাবল। হাবল কিন্তু নোবেল পুরস্কার পাননি। তবে আমি চলে যাই উস্তাদ আরিয়াকবর খাঁ সাহেবের একটা ঘটনা। এটা আমি চাক্ষুষ করেছি, চোখে দেখেছি।
মানে এগুলো যেমন যেমন ওই জর্জ কেমো যে বইটা, সেই বইটাতে ওটার ক্ষেত্রে ওর ওর অনেক দিক আছে, একটু ঠাট্টা তামাশা করে বইটা বই লিখতেন আর কি, কিন্তু মানে স্বভাবটা ওরকম ছিল, কিন্তু খুব সিরিয়াস জিনিসই লিখতেন। আমি আপনাকে এখানে একদিনের কথা উল্লেখ না করলে ভুল হবে, সেটা হচ্ছে পথিক গুহ। পথিক গুহের সঙ্গে আমার আমরা একটা অফিসে চাকরি করেছি কখনো, কিন্তু আমার কথাবার্তা হয়েছে খুব সামান্য। কিন্তু আমি বহুকাল থেকে আজও, আমরা দুজনে এখন একই সঙ্গে সল্ট লেকে থাকি, তো তার সঙ্গে আমার দেখা হয় না, কিন্তু আমি তার লেখার থেকে অনেক কিছু জানতে পেরেছি, যা আমার, আমি তো বিজ্ঞান করিনি কখনো, বা করতে পারবেও না, কিন্তু আমার জীবনের ক্ষেত্রে সেটা কাজে লেগেছে। রামকৃষ্ণ মিশন, ওই যে ইনস্টিটিউট অফ কালচার যেটা গোল পার্কে, আলী আবার খান সাহেবকে একটা 80 বছর পূর্তি উপলক্ষে তাকে একটা সম্বর্ধনা দেওয়া হলো। সেখানে শেষে আলী আবার খান সাহেব বলতে উঠে বললেন, এর আগে তো দুবার এলাম, উনি তো বাইরে থাকতেন, মানে আমেরিকায় থাকতেন, দুবার তো আমাকে, একবার দিল্লিতে, একবার কোথায়, দুবার তো আমার 80 বছরের, এখন তো আমার 83 চলছে। মানে উনি এতই একটা সরল এবং আত্মভোলা ধরনের মানুষ ছিলেন যে উনি এইটা যে এখানে বললে একটু একটু যারা আগ্রহী তারা তাদের অস্বস্তি হতে পারে, এটা ভাবলেন না। কিন্তু অনেক বড় বড় সঙ্গীতজ্ঞরা ছিলেন, এটি কানন ছিলেন পণ্ডিত, তারপরে গিরিজা দেবী ছিলেন, উল্লাস কোশলকার ছিলেন, রাশিদ খাঁ ছিলেন, মানে আরো অনেক কিছু, বিলায়েত খাঁ সাহেব নিজে ছিলেন, মানে স্টেজে বসেছিলেন বিলায়েত খাঁ সাহেব। তা তাদের সামনে উনি এটা বললেন। এর কিছুদিন পরে, তখন তার বয়স 83 বা এরকম হবে, কলা মন্দিরে একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানটা আমি দেখতে গেছি। এবং আমি সবসময় মিউজিক যারা ভালোবাসে বা যারা মিউজিশিয়ান, বা আমি কি ব্যর্থ মিউজিশিয়ান, তাদের পায়ে পায়ে ঘুরি কিছু শিখবার জন্য। তো ওখানে আমাকে নিয়ে গেছিলেন বসন্ত তাবুল, এক ভদ্রলোক, তিনি নিয়ে গিয়েছিলেন। আলী আকবর খান সাহেব বসেছেন, সঙ্গে সঙ্গত করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, বসেছেন, কিন্তু রাগের নাম বলছেন না। তারপর তখন জিজ্ঞেস করা হলো, ওই যিনি ঘোষণা করছেন তিনি জিজ্ঞেস করেন, তখন তিনি ওই শারদিয়াদের বাজার সে তার বাজান, তাদের সামনে একটা মাইক রাখা থাকে, তো সেটা তুলে নিয়ে বললেন, আমি শ্রী রাগ দিয়ে শুরু করছি, তারপরে আমি অন্যদিকেও যেতে পারি, এরকম ভাবে একটা বলে উনি শুরু করলেন, রেখে দিলেন, দিয়ে বাজনা শুরু করলেন। আমরা শুনতে শুনতে বুঝতে পারছি যে শ্রী থেকে উনি আস্তে আস্তে অন্যরা আরেক দিকে চলে যাচ্ছেন। আমরা শুনছি, চুপ করে সমস্ত হল শুনছে। 1 ঘন্টা 15-20 মিনিট বাদে উনি হঠাৎ বাজনা থামিয়ে দিলেন। বাজনা থামিয়ে দিয়ে আবার ওই মাইক্রোফোনটা তুলে নিলেন, তুলে নিয়ে বললেন, আপনারা আমাকে মাফ করে দেবেন, আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন ভাই, আপনারা সবাই টিকিট কেটে আমার বাজনা শুনতে এসেছেন আমি জানি, কিন্তু আজ আমার বাজনা হলো না, আজ আমার বাজনা হয়নি, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বলেই ওটা নামিয়ে রাখলেন, সমস্ত সবকিছু স্তব্ধ, সবাই, কেউ কোনো কথা খুঁজে পাচ্ছে না, উপর থেকে পর্দা নেমে এলো। পরে পর্দা একবার উঠেছিল, সমবেত দর্শকদের প্রবল অনুরোধের সামনে উঠেছিল, তারপরে প্রায় 8 ঘন্টা দরবারির আলাপ করেছিলেন, কিন্তু সে পুরো ভিন্ন। কিন্তু এটা আমি নিজে চোখে বসে দেখেছি। আলী আকবর খান সাহেব হলেন এমন একজন সঙ্গীতজ্ঞ, যাকে মিউজিশিয়ান অফ দ্য, মানে ওয়ান অফ দ্য মিউজিশিয়ান অফ দ্য মিলেনিয়াম এটা বলা হয়। এই সহস্রাব্দের অন্যতম সেরা সঙ্গীতজ্ঞ হিসেবে তাকে গণ্য করা হয়। আপনি বলছেন তাহলে এই যে দুজন মানুষ আমি দেখলাম, একজনকে আমি পড়লাম,
আর একজনকে আপনি আমি চোখের চোখের সামনে সামনে দেখলেন। দেখলাম যে পুরো ভরা হলের সামনে আমার বাজনা হয়নি আজ, আমি বাজাতে পারিনি, আপনার আমায় মাফ করে দেবেন। এইটা বলতে এরা লজ্জা পাচ্ছেন না। কসমোলজিক্যাল কনস্ট্যান্ট আমার জীবনের বিগেস্ট ব্লান্ডার, এটা বলতে আইনস্টাইন লজ্জা পাচ্ছেন না, স্বীকার করছেন। তা এই বিরাট বিরাট মহিমের তুলনায় আমি কতটুকু? আমি যদি আজকে বুঝতে পেরে থাকি যে আমার লেখা হয়নি, তাহলে সেটা স্বীকার করে আমার অন্তরালে চলে গিয়ে আবার রেওয়াজ করা ভালো। সেই জন্য আমি অন্তরালে চলে গেছি, আপন মনে লেখার চেষ্টা করে যাচ্ছি। আপনি দুটো উদাহরণ তুলে আনলেন, তার মধ্যে একজন অ্যালবার্ট আইনস্টাইন আর একজন আলী আকবর খান। তাদের দুটো ভুল স্বীকার, সেখান থেকে আপনি সেটাকে অনুপ্রেরণা হিসেবে সামনে এনে আপনি আমি বলছি বাংলা বাঙালি যে সাহিত্য জগৎ, অনেক বড় বড় কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক আমি দেখেছি, তারা কোনোদিন কাউকে এটা বলতে শুনিনি, বা প্রকাশ্যে তো বটেই, গোপনেও, যে আমার ভুল হয়েছিল। সুভাষ মুখোপাধ্যায়কে একবার দেখেছিলাম। এই সুভাষ মুখোপাধ্যায় জীবনানন্দ বিষয়ে 5-এর দশকে একটা খুব কঠোর সমালোচনামূলক প্রবন্ধ লিখেছিলেন। 90-এর দশকে শঙ্খ ঘোষ সেটার সমালোচনা করে একটা গদ্য লেখেন। একজন ওই সুভাষ মুখোপাধ্যায়ের কাছে সেই গদ্যটা এনে দেয়, এবং একেবারে দেখুন শঙ্খ ঘোষ আপনার সম্বন্ধে কি লিখেছেন, আপনি শঙ্খ ঘোষকে এত ভালোবাসেন, স্নেহ করেন। সেটা পড়ার পরে সুভাষ মুখোপাধ্যায়ের মাথাটা ঘরে, সুভাষ মুখোপাধ্যায়, গীতাদি, সেই ব্যক্তি এবং আমি ছাড়া কেউ ছিল না। সুভাষ মুখোপাধ্যায়ের চিবুকটা গলার কাছে নেমে এলো। তারপর তিনি বললেন, ঠিকই লিখেছে শঙ্খ, কথাটা ঠিকই লিখেছে, আমি লিখে ঠিক করিনি। এটা আমি নিজে চোখে দেখেছি, যদিও উনি প্রকাশ্য সভায় বলছেন না। কিন্তু এটা ছাড়া আমি এই যে বিরাট সাহিত্য জগৎ দেখলাম 50 বছর ধরে, অনেক বড় বড়, আমার থেকে 30 বছর, আমার থেকে 45 বছরের বড় কবি সাহিত্যিক থেকে, আমার থেকে 30 বছরের ছোট, 35 বছরের ছোট, 40 বছরের ছোট কবি সাহিত্যিকদের আমি দেখলাম। আমি কাউকে কোনদিন বলতে শুনিনি যে আমার ভুল হয়েছে, মানে প্রকাশ্যে এটা আমার ভুল। না কোনো প্রকাশক বলেছেন, না কোনো লেখক বলেছেন, না কোনো কবি বলেছেন, না কোনো ঔপন্যাসিক বলেছেন, প্রকাশ্যে কখনো কেউ বলেননি। আপনার স্বাতন্ত্র্য এক্ষেত্রে, এই সিদ্ধান্তের ক্ষেত্রে তাকে সম্মান করেই আমি প্রকাশ্যে বলতে চাই যে উন্মাদের পাঠক্রম বা প্রেতপুরুষ বা ঘুমিয়েছো ঝাউপাতা বা সেই সব শেয়ালেরা ভুল, এটা বা পরের আপনার গত 10-20 বছরের যে তামাম লেখা সেটা ভুল, এটা আমরা বিশ্বাস করি না। আমি আপনাকে, মানে কবিতা বলতে আমি কি বুঝি, বা কবিতা কি, কবিতা আমাকে আমাকে কি বলবো, মনে হয় এই উচ্চতার কবিতা সম্ভব, সেরকম দুটো লাইন আমি বলি। প্রথমটা খুব চেনা, এটা 2.5 লাইন বলবো, পরেরটাও 2.5 লাইনই বলবো। প্রথমটি হচ্ছে প্রান্তিকে, রবীন্দ্রনাথের একটি কবিতা, রবীন্দ্রনাথের শেষ জীবনের তখন কবিতা আর কি। দেখিলাম অবসন্ন চেতনার বুধুরি বেলায়, দেহ মোর ভেসে যায় কালো কালিন্দির স্রোত বাহি, নিয়ে অনুভূতি পুঞ্জ। একজন মানুষ নিজে দাঁড়িয়ে দেখছে তার দেহ ভেসে যাচ্ছে নদীর স্রোতের সঙ্গে, সে দাঁড়িয়েছে তীরে। আপনার বাগম্যানের ওই ছবিটা মনে পড়তে পারে,
যেখানে একটা কফিনবাহী গাড়ি আসছে এবং সেটা হঠাৎ একটা বাতিস্তম্ভে ধাক্কা লেগে তার কফিনের ডালাটা খুলে গেল এবং একমাত্র পথচারী সে এগিয়ে এসে উঁকি দিয়ে দেখলো যে তার মধ্যে কফিনের মধ্যে সে নিজে শুয়ে আছে। এইটা বার্গম্যান ফিল্মে বানানোর অন্তত 20 বছর আগে রবীন্দ্রনাথ এই লাইনটা লিখেছেন, এই জায়গাটা যেটা বললাম। এবার আরো আড়াই লাইন বলি, এটা জীবনানন্দ দাশের। ভোরের কি বিকেলের কাক জ্যোৎস্না ছায়ার ভিতরে আহত নগরী গুলি মৃত পৃথিবীর নিহত জিনিস যেন। আরেকবার ভালো করে শুনুন। ভোরের কি বিকেলের কাক জ্যোৎস্না ছায়ার ভিতরে আহত নগরীগুলি মৃত পৃথিবীর নিহত জিনিস যেন। আচ্ছা, এই কবিতা যখন জীবনানন্দ দাশ লিখছেন তখন কিন্তু নাগাসাকি এবং হিরোশিমাতে পরমাণু বোমা ফেলা হয়েছে এবং সে নগরীগুলো ধ্বংস হয়ে গেছে। তার আগে হিটলারের বোমারু এসে লন্ডনের বাড়িগুলো ধ্বংস করে দিয়েছে। এই যে জিনিসটা, এখানে আমি একটা লাইনটা আবার এই আড়াই লাইনের মধ্যে থেকে তুলে নিচ্ছি। সেই লাইনটা কোনটা? সেটা হলো, ভোরের কি বিকেলের কাকজ্যোৎস্না ছায়ার ভিতরে। এটা আবছায়ার মধ্যে ওই আহত নগরগুলোকে মৃত পৃথিবীর নিহত জিনিস বলে মনে হচ্ছে। যে একটা আবছায়া তৈরি হচ্ছে না, ভোরের কি বিকেলের, এই দুটোর সময় একটা আলো অল্প হয়ে আসে, কিন্তু এর মাঝখানে একটা শব্দ ব্যবহার করলেন জীবনানন্দ, সেটা হলো কাকজ্যোৎস্না। কাকজ্যোৎস্না কাকে বলে? যখন গভীর রাত্রে অর্থাৎ মধ্যরাত্রে এমন তীব্র জ্যোৎস্না হয়, প্রবল জ্যোৎস্না হয়, যখন কাক ভোর হয়ে গেছে মনে করে ডেকে ওঠে। অর্থাৎ একটি 18 মাত্রার লাইনের মধ্যে জীবনানন্দ দিন রাতের 3টি প্রহরকে একত্র বেঁধে দিলেন। এই হলো কবিতা। যদি এই কবিতা তো আমি পড়েছি, তারপরে শুধু আমার তালিকার, পুজো সংখ্যার তালিকার, কবি তালিকার একেবারে প্রথমে সূচিপত্রে আমার নাম চাপা হচ্ছে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না আমার আইনস্টাইনের বিগেস্ট ব্লান্ডারটা, অথবা আমাদের আলী আকবর খান সাহেবের বলা আজি বাজিনা হয়নি, আজি বাজিনা হলো না। আপনারা, আমার ক্ষেত্রে আজটা হয়তো এই জীবন, পুরো জীবনটাই হয়তো এই আজ। আমাদের প্রজন্ম, আমরা নানা রকম রেটরিকে নতুন নতুন কথা বলি। তো আমাদের প্রজন্মের বা আমাদের পরের প্রজন্ম, তারা বলে আই এম নট বাইং দিস, আমি এইটাকে কিনছি না। মানে আপনি যে তর্কটা রাখছেন সেটা আমি কিনছি না। তো আমরা তো বড় হয়েছি আয়রাত্রি ধায়রাত্রি ভাণ্ডকুলি তোর পড়ে, ফলে আপনার আর্গুমেন্ট, আপনার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, প্রত্যেকটাকে আমি প্রচন্ড সম্মান জানিয়েই বলছি যে আমার মতো 30 লক্ষ মানুষ, হয়তো সংখ্যাটা, তারা কিন্তু আপনার ক্ষেত্রে এই আজ বাজনা হয়নি, আপনি যে মহৎ কাজগুলির কথা বললেন তার প্রতি পূর্ণ সম্ভ্রম রেখেই বলছি, তারা এটা মানবে না যে আপনার আজীবনের লেখালেখি কিছুই হয়নি। আমরা এখান থেকে একটু পরের প্রশ্নে যাই। আমার পরের প্রশ্ন এই যে, আপনি যখন লেখা প্রকাশের মধ্যে ছিলেন, সেই শেষ 1.5 দশক যদি তার মধ্যে ধরে নিই, এই শেষ 1.5 দশকে আপনি সব থেকে বেশি যে লেখায় প্রকাশিত হয়েছেন বারবার, সেটা হলো নিজের থেকে ছোটদের নিয়ে, কখনো বড়দের নিয়েও
সেটা সুভাষ মুখোপাধ্যায় হতে পারে, শঙ্খ ঘোষ হতে পারে, সুনীল গঙ্গোপাধ্যায় হতে পারে। আবার নিজের থেকে ছোটদের নিয়ে তাদের কাব্য বিশ্লেষণ করা, এটা নিয়ে নানা রকম আলোচনা তরজা রয়েছে। এই ভলিউম, এত লেখা, অনুজের কবিতা নিয়ে এত পরিমাণ লেখা বাংলা ভাষায় কোনো কবি জীবদ্দশায় করেননি। আমি জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু সকলের কথা মাথায় রেখে শুধু ভলিউমের জায়গা থেকে বলি যে কেউ এ কাজ করেননি। এক। দুই, অনেকে বলেন, নিন্দুকেরা বলেন যে আসলে এটা করে উনি বহু কবির ক্ষতি করে দিয়েছেন। যিনি অনুজ, তার ভালো দিকগুলো তিনি তুলে ধরেছেন, তার খারাপ দিকগুলো তিনি তুলে ধরেন। আপনি আমাকে বলুন, নিজের থেকে ছোটদের লেখালেখি নিয়ে লেখা এবং কবিতা চিন্তা নিয়ে লেখা, একটা কবিতা আমি কেমন ভাবে পড়ি তা নিয়ে লেখা, ওইরকম একটা গোসাই বাগান তৈরি করা, এই ভাবনাটা আপনি কেন ভাবলেন? দেখুন, আমাকে অনেক মানুষই বিশ্বাস করেন না, আমার কথা অনেকে বিশ্বাস করেন না। তাই জন্য আমার না আত্মপক্ষ সমর্থন করতে ইচ্ছে করে না। মানে আমার মনে হয় যে আমি আত্মসমর্থন করে কি করব, খানিকটা ক্ষয় হবে মনে। এই একটা কথা বলি, সেটা হলো যে জয়দীপ রাউত নামে একজন কবি আছেন, যার লেখা আমার খুব ভালো লাগে। আমি তাকে নিয়ে দুবার লিখেছি। তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে আপনি একটা বই পড়ে একজনের হয়তো 4টে ভালো কবিতা পেলেন, 25টা খারাপ কবিতা পেলেন। আপনি তাহলে সেই 4টে ভালো কবিতা নিয়েই লিখলেন তার। এই যে 25টা খারাপ কবিতা আপনি পড়লেন, সে প্রসঙ্গে কোনো কথা বললেন না। তা এসে তো তারও ক্ষতি হলো, পাঠকেরও ক্ষতি হলো। এবং ধরুন, আপনি তো নিশ্চয়ই জানেন যে আমি ম্যাট্রিকও পাশ করিনি। আমাকে যদি দেশ পত্রিকায় ডেকে নিয়ে সাগরময় ঘোষ চাকরি না দিতেন, তাহলে আমি আমার সংসার চালাতে পারতাম না। লিখে আমি সংসার চালিয়েছি এবং আমার মেয়েকে পড়াতে পারতাম না। আজ আমার মেয়ে চাকরি করে এবং আজকে আমি ইয়ের থেকে অবসর নিতে পেরেছি, আমার লেখালেখি মুদ্রণ জগৎ থেকে অবসর নিতে পেরেছি। তা আবার মনে হলো যে আমি কবিতা লিখতাম বলেই তো আমার লেখা পছন্দ করে সাগরময় ঘোষ আমাকে ডেকে দীর্ঘ কবিতা লিখিয়েছেন, প্রথমে দেশ পত্রিকায়, তারপরে দেশ পত্রিকায় গদ্য লিখিয়েছেন 88 সালে, তারপরে 91 থেকে পুজো সংখ্যায় গদ্য লিখিয়েছেন, তাতে কিছু উপার্জন হয়েছে, সংসার চালাতে পেরেছি। এই সবই তো হয়েছে আমি কবিতা লেখার চেষ্টা করেছিলাম বলে। বাংলা কবিতার যে ভালো দিকগুলো, অর্থাৎ যারা যেমন অনেক প্রতিষ্ঠিত সমালোচক আজও আছেন, অনেক তখনও ছিলেন প্রথম জীবনে, আর পরবর্তী এই সময়েও অনেকে আছেন যারা সমালোচনা নিয়মিত লেখেন। তারা ভালোটাও লেখেন, মন্দও লেখেন। তো সমালোচক তো আছে। একজন উপভোগকারী থাক না। ওই দেখবেন একটা বড় একান্নবর্তী পরিবারে তারা হয়তো তাদের অনেক জমি জিরাত আছে, তারপর ধরুন তাদের এই মাছের ভেড়ি আছে, তো চাল কল আছে, কিন্তু একটা ছেলে দেখা যায় তাদের মধ্যে হচ্ছে সেজু ভাই, সেটা মাঠে 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 ঘুরে বেড়ায়, মাঝে মাঝে বাঁশি বাজায়। সে তো উপভোগকারী। তা একটা উপভোগকারী থাকুক না বাংলা সাহিত্য কবিতার জগতে, সে শুধু উপভোগ করবে। যেটা ভালো সে তো কাকে বলবে যে এইটুকু ভালো। কিন্তু নিন্দকরা যে বলেন যে এটা আসলে একটা গোষ্ঠী তৈরির চেষ্টা। তা আপনি তো আমার বাড়িতে গেছেন, তা আপনি আমার বাড়িতে গিয়ে কি দেখেছেন যে আমাকে ঘিরে অনেক মানুষ বসে আছেন? হ্যাঁ, জন্মদিনের দিন অনেকে আসেন, আমি কাউকে বাধা দিই না। তো গোষ্ঠী করে আমি তাদের কি করব? আমি
পাঠকদের জন্য লিখছি। এখানে আমার একটা বইয়ের কথা একটু বলা দরকার। আমার যখন 17 বছর বয়স, 16-17 বছর বয়স, তখন আমি তো কবিতা লিখছি। মানে তার 3 বছর আগে থেকে আমি কবিতা লিখতে শুরু করেছি এবং সব সারাক্ষণ কবিতা লিখি, মানে লেখার চেষ্টা করি। এখন যেমন সারাক্ষণ আমার সেই স্কুল ড্রপ আউট যে জীবনটা, সেটা এখন আবার আমার জীবনে ফিরে এসছে, যেটা আমি চেয়েছিলাম। এটা আমি চেয়েছিলাম যে ওই আমি যখন স্কুল ড্রপ আউট, আমার বাড়িতে আত্মীয় স্বজন এলে আমি পেছনের ভাঙা পাঁচিলের পাশ দিয়ে পালিয়ে যাই এবং রাস্তায় রাস্তায় ঘুরবার সময় মনে মনে কবিতার তৈরি করি। সেই জীবনটা আবার আমার ফিরে আসুক, তো সেইটা আবার আমার ফিরে পেয়েছি। তো তখন আমি অনেক বই পড়তাম, মানে কবিতা বোঝবার জন্য বিভিন্ন বই পড়তাম। তো বই পড়তে গিয়ে আমি না সবসময় ধাক্কা খেয়ে যেতাম। আমি এখানে একজনের নাম করতে পারি, একজনের বইয়ের কথা, যে বইটা আমাকে দুভাবে আমাকে শিখিয়েছে। এবং এর যদি আমি সমালোচনা করি, আমি মুখের সামনে যদি কখনো এর কোনো কাজের, মানে কোনো লেখার সম্পর্কে আমার তত পছন্দ হয়নি এ কথা যদি বলি, তাহলে তিনি যুক্তি দিয়ে সেই জিনিসটা সম্পর্কে কথা বলতেন, তিনি কখনো ক্ষুব্ধ হতেন না। তিনি হচ্ছেন শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষকে দেখবার 5 বছর আগেকার কথা বলছি। আচ্ছা, তখন আমি তাকে দেখি, তার কবিতা অসম্ভব ভালোবাসি, সবটা বুঝতে পারি তা নয়। এখন একটা বই আমার হাতে এসে পড়লো, তখন আমার 17 বছর বয়স। বইটার নাম হচ্ছে নিঃশব্দের তর্জনী। বইটা আমি পড়তে লাগলাম। বইটা পড়তে গিয়ে আমি দেখি বইটাতে এমন সব কথা রয়েছে যে, ধরুন একটা জায়গায় রয়েছে উইলিয়ামস যেমন মুগ্ধ হয়ে যান পাউন্ডের মডারেট ইয়ার্সের, কিংবা এলিজাবেথ জেনিংস যেমন বলেন, অথবা এগিয়ে যাবে যে রবার্ট ক্রিলি, ভজেসেনস্কি বা পাউল সেলান, এরা যা ভাবছেন। আরো দুজন লেখকের কথা রয়েছে, তার মধ্যে পিটার ওয়ালসের এবং পিটার হাম। এরা এখন ভাবছেন যে লেখা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, নাটক সব লেখা বন্ধ করা উচিত। তারপর আবার তলায় একটা পাদটিকা সেখানে লেখা রয়েছে, অন্তত পিটার ওয়ালসেজ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন। লেখা থাকে যে ভ্যালেরি যেমন লিখেছিলেন, জানিয়েছিলেন জিদকে, মানে আন্দ্রে জিদ কে, যে এক পৃষ্ঠা কবিতা কি কখনো খানিকটা স্বরলিপির কাছাকাছি উত্তীর্ণ হতে পারে, সেই উচ্চতায় পৌঁছতে পারে? এখন এই ভ্যালেরি, জিদ, পাউন্ড, সিটওয়েল, জেনিংস, অথবা একটা জায়গায় উনি বলছেন যে হয়তো পাঠক অভিমানী হয়ে, ঈষৎ অভিমানী হয়ে বলতে পারেন লরেন্সের ধরনে যে আই ডোন্ট রাইট ফর ইয়োর ইয়ার্স। এবার লরেন্স, এই যে কথাগুলো আমার সামনে এসে পড়ছে, এগুলো না একটা জ্বলন্ত উল্কাখণ্ডের মতো এসে আমার পথের মধ্যে পড়ছে। আমি এগুলোকে ডিঙিয়ে যেতে পারছি না, আমি তো কিছুই জানি না। আমি এদের পেরোবো কি করে? 17 বছরের আপনি? 17 বছর বয়সে আমি কবিতা করে, যে লোকটার কবিতা আমি খুব ভালোবাসি, তার কবিতা সম্পর্কে রচনার একটা প্রবন্ধের বই, নিঃশব্দের তর্জনী, আপনি ঢুকতে পারছেন না। এইটা আমি পড়ছি কিসের জন্য? যে আমি কবিতা একটু বুঝতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আসছে কামিংসের প্রসঙ্গ আসছে, যে এই যে কামিংস চমৎকার লাইন আছে, আই এম এ লিটল চার্চ ইন বিগ ক্যাথেড্রাল। তাই আমারও এটা এখন উপরে এলো। তা এই যে কথাটা এরা তো তখন সবাই আমার কাছে তো অচেনা পৃথিবীর বস্তু। এই যে আন্দ্রে জিদের যে একটা জার্নাল আছে,
তখন ওদের সেটা কেউ জানাইনি কথা নয়। তখন আমি ভাবলাম যে আমার কবিতা লেখার চেষ্টা করা উচিতই না, এবং আমার এই জিনিসটা এটা আমার জায়গা নয়, আমার এটা বন্ধ করে দেওয়া উচিত। দিলাম বন্ধ করে, কিন্তু কমলি তো ছাড়ে না, মাথার মধ্যে কবিতার লাইন আসতে থাকে। তখন আমি একটা পথ ভাবলাম, আমি ভাবলাম এদের না খুঁজে খুঁজে বার করতে হবে। উনি ওই বইয়ের মধ্যে একটা জায়গায় একটা লাইন লিখছেন, উপহৃত এবং চরিত ফুলের মধ্যে যে অনন্ত শূন্যতা দেখেন উঙ্গারেত্তি, বলে তিনি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। এই উঙ্গারেত্তি কে? ওটা খুঁজে বার করতে হবে, মলার কি ওটা খুঁজে বার করতে হবে। এবার ৭৭ সালে আমি কিন্তু মালার্মের কমপ্লিট কালেকশন পেয়ে গেলাম। কিথ বোসলি বলে আরেকজন কবি সেটা অনুবাদ করেছেন। আমি গ্র্যান্ড হোটেলের তলায় জুসেপ্পে উঙ্গারেত্তি আর সালভাতোর কোয়াসিমোদোর একসঙ্গে একত্রে কবিতার কালেকশন বেরিয়েছে, সেটা পেয়ে গেলাম। এইভাবে শঙ্খ ঘোষ আমাকে নিঃশব্দের তর্জনী বইটি আমাকে আসলে একটা দিক দিয়ে চালালো, সেটা হচ্ছে এই যে নামগুলো রয়েছে, এডিথ সিটওয়েল, এদেরকে চিনতে হবে। এরা কেন কেন পাউন্ডের মডারেট ইয়ার্সে মুগ্ধ হচ্ছেন, ওই যে আরেকজন কবি যার নাম বললাম, তা এই এই পাউন্ড কি করেছেন? ক্যান্টোসের কথা ওখানে আছে, তাহলে কি ক্যান্টোস কি? আমাদের ওখানে একজন অধ্যাপকের ইংরেজি পড়াতেন, তার নাম প্রশান্ত মুখোপাধ্যায়। আমি তার বাড়ি গিয়ে পড়ে থাকতাম। তা তিনি আমাকে যথাসাধ্য সাহায্য করতেন এবং আমাকে বলতেন যে, বাবা তুমি পরীক্ষাটা দাও না কেন? পরীক্ষাটা তুমি দিতে পারো, তুমি তোমার এত আগ্রহ পড়াশোনা এগুলো জানবার জন্য, পরীক্ষাটা দিয়ে দাও না। তাই আমি চুপ করে থাকতাম। তো বইটা আমাকে কি করলো, নিঃশব্দের তর্জনী। এই যে নামগুলো উল্কাখণ্ডের মতো আমার সামনে এসে পড়ে একটা বাধার প্রস্তর তৈরি করছে, প্রাচীর তৈরি করছে, আমি এই প্রাচীরগুলোকে টপকে টপকে যেতে লাগলাম এদের যথাসাধ্য জানার মাধ্যমে। আমি জানলাম আদ্রি জিদের একটা জার্নাল আছে, আমি জানলাম কাফকার একটা ডায়েরি আছে। এইগুলো আমি তখন ১৭ বছর বয়সে আমি এগুলো জানতে পেরে এই বইগুলো সংগ্রহ করে এদের সংগ্রহ করতে শুরু করলাম। এটা একটা দিক। এটা গেল একটা দিক। তাতে আমার কি হলো, আমি এই এত বড় পৃথিবীটাকে, যে মানে কবিতার যে সাহিত্যের যে এত বড় পৃথিবী, সেইটার সম্পর্কে আমার একটা ধারণা তিনি তৈরি করলেন। আমার সঙ্গে তো সামনে গিয়ে যে আজকেই আমার বাড়িতে দুপুরবেলা একজন কবি এসে দুটো কবিতার বই দিয়ে গেলেন, এক মহিলা। তিনি বললেন আরেকদিন আসবো, এসে আপনার কথা শুনবো। আমি নীরব রইলাম, কোনো কথা বললাম না, কারণ তার সামনে তো তিনি এলেও আর কথা বলবো না। কেন না কথা বলবো? আপনি ওকে ভালোবাসেন, আপনি আমাকে ডেকে এনে, আপনি তো এই কথাগুলো, যে মানে আপনি তো দুঃখ পেয়েছিলেন যে আমি যখন লেখা বন্ধ করে দিলাম, তখন সে তো আমি জানি। তা আমি কিন্তু ওই বইটার মধ্যে দিয়ে আমার প্রথম দিকটা হলো যে আমি জানতে পারলাম যে এরা আছেন এবং এত বড় একটা পৃথিবী আছে। এবার আপনি ওই আমার যে শেষ যে বইটা লিখেছি, দীর্ঘতম আমার জীবনে, আমি আসবো ওই বইটার সঙ্গে। ওই বইটাতে দেখবেন আপনি ভ্যালেরি এবং মালার্মের প্রসঙ্গ কিন্তু ওখানে আছে, লিখেছি আমি। অর্থাৎ আপনার ওই মানে লেখাটা ৭১ সালের লেখাটা আমি ২০২৩-এ এসে, না ওটা ২০২৪-এ যোগ করেছি ওটা আমি। কারণ আমি যে ১২ রকম লেখা লিখবো না বলেছিলাম, তার মধ্যে আমি আমার কোনো বই কে পরিশোধন করব না এ কথা ছিল না, বা ভূমিকা লিখবো না এ কথা ছিল না। তাই সে তার যে ভূমিকা লিখেছি তার মধ্যে কিন্তু এই প্রসঙ্গটা আছে। তাহলে ৫৩ বছর পরে আমি ওই ভ্যালেরি এবং ওই ম্যালার্মেকে কিন্তু আমি আনতে পারলাম। সেজন্য হলো ওই নিঃশব্দের তর্জনীর বইটা আমার এই যাত্রাটা ওখান থেকে সইকা গেল। আরেকটা দিক কি? আরেকটা দিক হচ্ছে এর ২৩ বছর পরে বা ২২ বছর পরে আমি তখন দেশ পত্রিকায় কর্মী। আমি যখন ওখানে চাকরি করতাম, তখন সেই সময়টা, এখনকার পদ্ধতি আমি জানি না, তখন কোনো কিছু লিখতে বলা হলে সম্পাদকের স্বাক্ষরিত একটি চিঠি এমনকি কর্মীর কাছেও যেত। হয়তো তিনি কর্মী নন, তিনিও ওই সংখ্যায় লিখবেন, তার কাছেও যাচ্ছে। আবার যিনি কর্মী
তার তার কাছে টেবিলেও সেটা এসে যিনি আমাদের জল টল দেন, চা দেন, তিনি দিয়ে যাচ্ছেন। মানুষদা এসে আমার টেবিলে একটা চিঠি দিয়ে গেল। এই চিঠিটা খুলে দেখলাম তলায় সাগরময় ঘোষের সই এবং লেখা রয়েছে যে 1 বছরের মধ্যে কি কবিতার বই ভালো লেগেছে তাই নিয়ে সে বিষয়ে একটা তারিফি আলোচনা চাওয়া হচ্ছে আমার কাছে। আমার মা আমায় ছোটবেলায় একটা কথা বলেছিলেন, দেখো কারোর মধ্যে যদি কোনো খারাপ জিনিস দেখো তাকে সেটা বলতে যাওয়ার দরকার নেই, অন্যদের কাছেও সেটা বলতে যাওয়ার দরকার নেই। শুধু নিজে জানবে যে এই কাজটা যেন তুমি নিজে না করো। আরেকটা কথা বলেছিলেন পাশাপাশি, সেটা হলো যদি কারোর মধ্যে কোনো ভালো জিনিস দেখো তাহলে গিয়ে সেটা তাকে বলতে পারো, এই ভালো জিনিসটা আমি দেখেছি তোমার। আর সেই ভালো জিনিসটা নিজে গ্রহণ করার চেষ্টা করতে পারো, নিজের কাজে সেই ভালো জিনিসটাকে অ্যাপ্লাই করা। আমার মা তো অনেক সময় বাংলা সঙ্গে ইংরেজি শব্দ মিশিয়ে কথা বলতেন, সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারো। এই তারিফি আলোচনা কথাটা আমার মনটা ঘুরিয়ে দিল। আমি ভাবলাম আমি যদি গদ্য লিখি কবিতা বিষয়ে, তাহলে আমি কবিতাকে কিভাবে দেখেছি? কবিতাকে দেখেছি, কবিতা ধরুন আমার এই কোলের ওপরে একটা চাদর বিছিয়ে দিলেন আপনি, আপনার টেবিলটা এটা দিন, আমাকে এটা দিন, এইটা একটা ধরুন একটা একটা এটা হচ্ছে কবিতাটা। আর আমার যে কোল যার উপর আমি এই কাগজটা রেখেছি সেটা হলো জীবন। আমি জীবনের কোলে কবিতাটা কবিতাটা ভেসে উঠেছে। এবার আপনি একটানে কবিতাটা সরিয়ে নিলেন, এই কাগজটা সরিয়ে নিলেন, তাহলে কি হবে? কবিতাটা জীবনের মধ্যে ডিজলভ হয়ে যাবে। আমি যদি মাঝখানে আন্দ্রে জিদ, ভ্যালেরি, এডিথ সিটওয়েল, এলিজাবেথ জেনিংস, লরেন্স, মালারমে এদের না রাখি, আমি যদি শুধু সেই ছেলেটির কথা ভাবি যে প্রথম এটা পড়তে গিয়ে ভেবেছিল না আমি আর কবিতা লিখব না, আচ্ছা আমি আর কবিতা বোঝবার চেষ্টা করব না, আমি এখান থেকে পিছিয়ে যাই, এমন তো ছেলে মেয়ে এখন আছে 16-17 বছর বয়স যাদের, সেই সংখ্যাটাই বেশি। তারা তাহলে যদি পড়বে? সরাসরি জীবনের মধ্যে থেকে আমি কবিতাটার দিকে যাই, জীবন কি বলছে, আরেকজন বিশেষজ্ঞর কি মনে হচ্ছে সেটা না ভেবে, এই প্রথম আমি পাঠকের কথা ভেবে লেখা শুরু করলাম। এবং তারপরে আমি আরো 31 বছর ওই কবিতা সম্পর্কে যে আলোচনা সেটা চালিয়ে পাঠকের নিয়ে কথা ভেবে লিখেছি। কিন্তু আমার কবিতা, গল্প, উপন্যাস, কাব্যনাটক কোনো কিছু আমি পাঠকের কথা ভেবে লিখিনি, আমার যা মনে এসছে লিখেছি। কিন্তু এইটা এইটা জায়গাটা আমি সবসময় ভেবেছি পাঠকের পক্ষে, নতুন পাঠক যে সে কোন জিনিসটা তার ভালো লাগবে, সে আধুনিক কবিতায় আগ্রহ বোধ করবে। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ কবি বিষয় আমি লিখতে পারিনি, যেমন আমি রবীন্দ্র কুমার আচার্য চৌধুরী বিষয়ে কিছু লিখতে পারিনি, আমি যেমন অমিয় চক্রবর্তী বিষয়ে কিছু লিখতে পারিনি, সুধীন্দ্রনাথ দত্ত বিষয়ে কিছু লিখতে পারিনি, গৌতম বসু বিষয়ে কিছু লিখতে পারিনি, রাহুল পুরকায়স্থ বিষয়ে কিছু লিখতে পারিনি। এরা গুরুত্বপূর্ণ কবি। অমিয় চক্রবর্তী বিষয়ে কিছু লিখতে পারিনি। কেন পারিনি? কারণ প্রত্যেকটা ভাব প্রকাশ করার জন্য একটা ভাষা দরকার। আমি এদের কবিতা আমি অনুভব করেছি, কিন্তু বলবার জন্য যে ভাষাটা প্রয়োজন সে ভাষাটা আমি খুঁজে পাইনি, সেটা আমার ব্যর্থতা। কিন্তু আমিদের ক্ষেত্রে যাদেরকে আপনি নির্বাচন করেছেন তাদের ক্ষেত্রে আপনি ওই ভাষাটাকে ধারণ করেছেন। আমি ভাষাটা কিন্তু পৌঁছাতে পেরেছি, আমার মনে হচ্ছে আমি এটা এটা ধরতে পারবো। হ্যাঁ, ঠিক ঠিক। পরের প্রশ্নে যাই। কবিতা বিষয়ে লেখা, সেটা এক, আপনার প্রথম বয়সে একটা কবিতা বিষয়ে লেখা পড়ে একটা ওই লেখার সঙ্গে একটা দুস্তর বাধা, একটা দূরত্ব তৈরি হয়েছিল। একদিকে আপনি বাধাটা ওই দুর্লঙ্ঘ বাধাটা পেরোনোর চেষ্টা করেছেন, আবার অন্যদিকে আপনি একটা সহজ ভাষা, যাতে আপনার মতো একজন আহ নবীন, আমি যখন 17 বছরের ছিলাম, সেই নবীন নতুন করে যে আসবে তার যাতে অসুবিধে না আসে, যাতে আরেকটু বেশি ঢুকতে পারে। কিন্তু আমরা এই কথাটা আলোচনা করছিলাম এই প্রসঙ্গে যে ছোটদের লেখা নিয়ে লেখা, অনুজের লেখা নিয়ে লেখা,
বা কবিতা নিয়ে লেখা। আমি বলছি, আপনি জয়দীপের প্রসঙ্গটা আনলেন যে সেও বলেছে যে তুমি শুধু ভালোর দিকটা দেখো, তুমি খারাপটা বলো না। আপনি আবার মায়ের কথা বললেন যে মা এটা বলেছিল এটা করতে। কিন্তু ধরুন যে ছোটদের নিয়ে আপনি লিখলেন, তাদের একাধিকবার লিখলেন, হ্যাঁ, আপনাদের এখানে বোঝা যাচ্ছে তো। এরকম এরকম তো হয়, আপনি বহু জায়গায় একজনকে নিয়ে বলছেন, এমন হয়। সেই তরুণ বা তরুণীর প্রতি তাকে নিয়ে লেখার পর আপনার কি কোনো প্রত্যাশা থাকে না? আমি প্রশ্নটাকে আরেকটু ইলাবোরেট করি। ধরেন কোনো কুৎসা বা অপমানে তারা যখন যোগ দেয়, তারা যখন পার্টিসিপেট করে, আপনার কি এমন মনে হয় না একে নিয়ে আমি লিখেছিলাম? অর্থাৎ যে লেখে তার মধ্যে কি সেই যাকে নিয়ে লেখা তার প্রতি কোনো অধিকার বোধ, কোনো সত্য জন্মায়? অধিকার বোধ বিষয়ে আমি দুটো কথা বলবো। আপনি একটা জীবনের জায়গাটা চলে গেছেন। এই যে আপনি কবিদের নিয়ে দল তৈরি করা ইত্যাদি, এটা না অনেক সংকীর্ণ একটা জায়গার কথা, সংকীর্ণ জায়গা। কিন্তু এই যে আপনি অধিকার বোধটা বললেন, এখানে মানব সত্তা এসে গেল। ধরুন জন্ম, পুরুষের ক্ষেত্রে নারী, নারীর ক্ষেত্রে পুরুষ, রাজ্য দখল করা, এসব ক্ষেত্রে মানুষের অধিকার বোধ একেবারে আদিকাল থেকে আছে। মানে একেবারে সভ্যতার প্রথম থেকে যখন আপনি দেখবেন, তখন মানুষ কিন্তু ওই, আমি সম্পূর্ণ ভাবে এই অধিকার বোধ থেকে মুক্ত একজন মানুষ হতে চেয়েছি সব সময়। আমার নিজের কাছে এটা কি কখনো প্রমাণ করা যাবে? কোনো প্রমাণ করা যাবে না। কিভাবে প্রমাণ করা যাবে? আমার মেনটা কি কেউ দেখতে পায়? শুধু দেখতে পায় না। আপনার মেনটা কি, আপনি এখন কি ভাবছিলাম কি দেখতে পাচ্ছি? দেখতে তো পাচ্ছি না। যেন নিজে রবীন্দ্রনাথের যে গানটার কথা আমি একটা জায়গায় বলেছিলাম, অনেক লোক আমাকে পরে সেটা বলেছে যে আমি সদাই অচল থাকি, গভীর চলা গোপন রাখি। কবি তো নিজের গভীর চলাটাকে গোপন রাখেন। মেনটাকে তো পড়া যায় না, এমনকি নিজের মনকেও পড়া যায় না। আমি একজনকে নিয়ে লিখলাম মানে সে কি আমার কৃতদাস বা কৃতদাসী হয়ে গেল? আমি একজনের কবিতা সম্পর্কে ভালো কথা বললাম, আপনি বিহবল হন না তিনি খারাপ কথা বললে? আমার কাছে আনএক্সপেক্টেড থাকে। তবে সবচেয়ে বেশি আমি দুর্বল হই যখন আমার স্বজন বলে যাদের আমি মনে করি, যেমন আমার পরিবার। কিছুদিন আগে আমার একটি ভিডিও চতুর্দিকে ঘুরেছিল, যেখানে বলা হচ্ছে যে আমি কবিতা লেখা থেকে অবসর নিয়েছি এবং আমার স্ত্রী হোম ডেলিভারি করেন। সেই ভিডিওটাতে আমাকে যেসব প্রশ্ন করা হয়েছিল এবং সেসব প্রশ্নের উত্তরে আমি যে কথাগুলো বলেছিলাম, সেখান থেকে প্রশ্নগুলো সরিয়ে একটা কথার সঙ্গে আরেকটা কথা জুড়ে এমন একটা চেহারা দেওয়া হয়েছিল যাতে মানেটা বদলে যায়। যাতে মানেটা বদলে যায় এবং মনে হয় যে আমি তাই নিয়ে শুধু যারা বাইরে আমার সম্পর্কে খারাপ কথা বলেন, হয়তো আমি খারাপ কথা বলার যোগ্যই। যে জয়দীপ যেমন বলেছে যে আপনি 25টা খারাপ কবিতা নিয়ে তার থেকে 3টে ভালো কবিতার কথা বললেন। ধরুন এই গোসাই বাঁধন যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে যারা সারা জীবন আমার সমসাময়িকরা আমার লেখাকে অপছন্দ করেছেন, নিশ্চয়ই তারা আমার প্রতি কোনো ব্যক্তিগত শত্রুতা সেটা করেছেন বলে আমি মনে করি না। আমার লেখায় অনেক খুঁত আছে, সুতরাং তারা সে খুঁতগুলো বিশ্লেষণ না করে বলেছেন ও অত গুরুত্বপূর্ণ নয়। আমিও নিজেকে মনে করি যে আমি ওভার রেটেড লেখক বা ওভার রেটেড পোয়েট। আমি অনেক জিনিস পেয়ে গেছি জীবনে যেটা আমার না পেলে মানে আমার পাওয়ার যোগ্য ছিলাম না। তারা যদি বলেন সেটা, কিন্তু আমি কিন্তু তাদের সম্পর্কে, যেমন ধরুন এই মৃদুল দাশগুপ্ত সম্পর্কে 3বার লিখেছি, 2বার আনন্দবাজার পত্রিকায়, 1বার গোসাই বাগানে। আমি সুবোধ সরকার সম্পর্কে 2বার লিখেছি, রঞ্জিত দাস সম্পর্কে 2বার লিখেছি, পার্থপ্রতিম কাঞ্জিলাল সম্পর্কে 3বার লিখেছি। দুর্দশায়, সব দুর্দশায় লেখা, কিন্তু মৃত্যুর পরে তো পার্থপ্রতিম সম্বন্ধে লিখেছি। কিন্তু এরা আমার লেখা পছন্দ করতেন না।
এখানে পছন্দ না করার একটা কারণ হলো, আবার আবার যেটা মনে হয় সেটা হলো যে ভেতরে মানুষের একটা, আমি কবিদের ভেতরে সবসময় দূরত্ব একটা রুচি দেখেছি যে আমি যেভাবে চিন্তা করি অন্য আরেকজনও সেইভাবেই লিখবে। বিশেষ সিংহকে বয়সে ছোট হয় বা আমার সমসাময়িক হয়, কোনো কারণে যদি সে আমার ধরন থেকে আলাদা ধরনের লেখে, তাহলে আমার তার সম্পর্কে মানে হতে পারে তো ঠিক ঠিক পথে যাচ্ছে না, ফলে তার খারাপ লাগতে পারে। বলতে পারেন খারাপ লেখে, তার দোষ নেই, আমি তো নিজেও বুঝ, আমি খারাপ লিখেছি বলেই তো আমি অবসর গ্রহণ করেছি। আমি তো বুঝতে পেরেছি কোনটা লেখা হয়নি। কাকে কবিতা দেবে তার একটা ছোট্ট উদাহরণ তো আমি দুটো দিলাম, একটা রবীন্দ্রনাথের, একটা জীবনানন্দের। কিন্তু আমি যে তাদের সম্পর্কে লিখেছি তখনও এই কথা প্রচারিত হয়েছে যে আমি তাদের খুশি করতে চাইছি, কারণ তারা আমার বিরুদ্ধে বলেন যে ভালো লেখে না। তারপর যখন অল্প বয়সীদের কাছে চলে এলাম, অল্প বয়সীরা আমায় কি দেবে বলুন? তাই কি করে একাডেমির প্রেসিডেন্ট, নাকি তারা কোনো পুরস্কার কমিটির প্রধান? তখন আমার একটু দেবে, তখন করতে চাইছে। আমি ধরুন আমি তনুশ্রী কার্তিক বলে একজনকে নিয়ে লিখেছি। হ্যাঁ, হয়তো তিনি অনেক ভালো কবিতা লেখেন, তিনটে ভালো কবিতা লিখে থাকেন, সেইটাই আমি পাঠকের সামনে ধরেই পাঠক সেটা পড়ুক। আমি তার প্রমাণ কোনভাবে পেয়েছি পেলেন, সেটা অন্যভাবে পেয়েছি। ধরুন 80 বছর বয়স হয়ে গেছে একজন অভিনেতা, তার নাম দেবতোষ ঘোষ। তিনি আমার কাছে এসে বললেন যে আচ্ছা, আপনি স্বদেশ সেন বলে একজন কবিকে নিয়ে লিখেছেন, এবার কবিতাগুলো খুব ভালো লাগে, আপনি কি আমাকে এ বই পড়াতে পারেন? আপেল ঘুমিয়ে আছে। না, স্বদেশ সেনের স্বদেশ বলে একটা বই ছিল। আচ্ছা আচ্ছা, রাখা হয়েছে কমলা লেবু, এটা হচ্ছে একটা বই না। আচ্ছা আচ্ছা, স্বদেশ সেনের স্বদেশ বলে একটা সংকলন পাওয়া যায়, কৈরব থেকে বেরিয়েছে। যেহেতু সে বই খুব দুষ্প্রাপ্য, আমি কি করলাম, আমি আমার বইটা ডিটো করালাম, করে দেবতোষদাকে সেই বইটা দিলাম। যে এই যে স্বদেশ সেনের একজন পাঠক বাড়লেন, এটা স্বদেশ সেন আমি কোনোদিন দেখিনি, কোনদিন আমি জানিও না, তার মুখোমুখি কোনদিন হয়নি। এটাতে না আমার একটা আনন্দ হলো। আমার মনে হলো সাগরদা যে আমার দেখে চাকরি দিয়েছিলেন, আমি তার একটু ঋণ শোধ করলাম। এই স্বদেশ সেন নামক কবির কবিতা আমি একজন মানুষের কাছে এনে দিলাম। এবং দিলীপ বন্দ্যোপাধ্যায় বলে একজন কবি আছেন, তিনি একটা কবিতার বই লিখেছিলেন, অনেকগুলো কবিতার বই তার আছে, একটা বই সম্পর্কে আমি আলোচনা লিখি দীর্ঘ। তখন কল্যাণী থেকে একজন মহিলা আমাকে ফোন করেন এবং ফোন করে বলেন যে বই কোথায় পাওয়া যাবে। সে বই কোথায় পাওয়া যাবে তা আমি জানি না, আমি কোন জায়গা থেকে মানে ধ্যানবিন্দু থেকে পেলাম না। আমি করলাম কি, আমার বইটা কাবেরীকে বললাম তুমি ওকে ওর যে চেয়ারম্যান, আপনি ঠিকানা পাঠান কুরিয়ার করে দিতে। তো কাবেরী তাকে কুরিয়ার করে দিল সেই বইটা। আমার তো তারা হয়ে গেছে, আমার লেখাও হয়ে গেছে। তাহলে দিলীপ বন্দ্যোপাধ্যায়ের একজন পাঠক হলো, উইটা আমার আনন্দ। এখন এই আনন্দটা যার হয় না, তাকে তার বোঝানো যাবে না যে মানে সন্ধ্যাবেলার মদ্যপান বা প্রমোদ বা আমাদের দেশিয়ান কবিদের এরকম দেখেছি, আমাদের অগ্রজ কবিদের, যে তারা নেঞ্চারোহণ প্রিয় উৎসব প্রবণ ছিলেন। সন্ধ্যাবেলা কোনো ভালো হোটেলে গিয়ে বা কোনো ভালো জায়গায় গিয়ে মদ্যপান করা বা এই আনন্দ করা, এইটাকে যারা খুশি বলে মনে করেন, তারা এইটার যে একটা খুশি, এটাকে বুঝতে পারবেন না, ব্যবধান আছে। তারা মনে করবেন যে ওকে কোনো কবু খুশি হতে পারে, বা নিশ্চয়ই কোনো ইন্টারেস্টে করছে, কোনো ভেস্টেড ইন্টারেস্ট। ফলে আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আর যে আমি তার সম্পর্কে লেখার পরেও আমার সম্পর্কে খারাপ কথা লিখেছে, আমি পরে যদি আবার কখনো সুযোগ পাই বেলবার বা লেখার,
তার লেখার আবারও তার লেখার যে ভালো দিক সেগুলোরই বলবো কথা। সে আমাকে নিয়ন্ত্রণ করছে না, আমি যেমন তাকে নিয়ন্ত্রণ করি না, আমি এটা আশাও করি না যে আমি কারো কবিতা নিয়ে লিখলাম মানে, কার কবিতা সম্বন্ধে প্রশংসা করলাম মানে আমি তাকে আমার অধিকারের মধ্যে নিয়ে এলাম। এটা আপনি মনে করেন? ওটা আমি কখনো মনে করি না। আমরা একটু আপনার প্রস্তুতি নিয়ে কথা বলি। ধরুন আপনি নিজেই বলছিলেন যে আপনি 17 বছর বয়স থেকে শঙ্খ ঘোষের লেখা করেন। আপনি শঙ্খ ঘোষকে নিয়ে যখন 16 বছর বয়স থেকে। 16 বছর বয়স থেকে আপনি যখন শঙ্খ ঘোষকে নিয়ে লিখছেন, সেটা তার 24 বছর পর। হ্যাঁ, আপনার 40 বছর বয়সে জীবনানন্দ, শক্তি চট্টোপাধ্যায়, এদের ক্ষেত্রেও একই ঘটনা দেখা গেছে। জীবনানন্দের ক্ষেত্রে 20 বছর, হ্যাঁ, শক্তির ক্ষেত্রে হয়তো 16। 23 বছর। আচ্ছা, 23 বছর পরে। আচ্ছা, তার মানে একটা বিষয় নিয়ে লেখার আগে একটা বিরাট প্রস্তুতি, সেটা হয়তো খুব সবসময় ভেবে চিনতে যে আমি 23 বছর পর লিখবো এমন ভেবে প্রস্তুতি নয়, কিন্তু একটা প্রস্তুতি চলে। আপনার লেখার প্রস্তুতি, সেটা শারদীয়া সংখ্যায় লেখা হতে পারে, সেটা নিজের জন্য লেখা হতে পারে। লেখার প্রস্তুতি, লেখার রান্নাঘর, কিচেন অফ এ পোয়েট, এটা সম্পর্কে যদি একটু বলেন। এখন আমি খুব ছোট ছোট কবিতা লিখছি, ওই অবসরের পর খুব ছোট ছোট কবিতা লিখছি। তার একটা মাপ আমি ঠিক করে নিয়েছি, আমি এর এর বেশি লাইন এর থেকে বাড়বে না। আমি কি মাত্রাও সমান করে নিয়েছি, কখনো কখনো মাত্রা বাড়ে এক একটা লাইনে, কিন্তু আমি চেষ্টা করি ওর মধ্যে দিয়ে আমি আমার কথাগুলোকে বলবার। আর আমার অল্প বয়স থেকে একটা ভয় ছিল, কারণ আমি বিষ্ণু দেখেছি, শক্তি চট্টোপাধ্যায়কে দেখেছি, এমএ চক্রবর্তীকে দেখেছি, আরো বড় বড় কবিদের দেখেছি, যে তারা একজন বয়সের সঙ্গে সঙ্গে তারা পুনরাবৃত্তিতে জড়িয়ে পড়েছেন, একই কথা বারবার বলছেন, তাদের লেখার যে এবং সে বিষয়ে তাদের কোনো মানে চেতনা নেই তাদের। তার মানে যে লেখা, আমাদের কাছে লেখা চাওয়া হচ্ছে, তাই আমরা দিচ্ছি এবং আমাদের তো বিক্রি হচ্ছে। কিন্তু আমি অন্তর থেকে বুঝতে পারছিলাম যে 25 বছর আগে, 30 বছর আগে যে কবিকে আমি দেখেছি, তার লেখায় যে জোর দেখেছি, বা তার প্রথম দিকের বই যখন পড়েছি, তার মধ্যে যে জোর দেখেছি, এখন আর সেটা নেই। বরং তাদের আমি অনেক সন্তুষ্ট দেখেছি, যে আত্মসন্তুষ্ট, আত্মমোহমদ। শঙ্খ ঘোষ এবং মহাশ্বেতা দেবী, এই দুজনের মধ্যে আমি দেখিনি আত্মমোহমদ, অর্থাৎ আমি যা করব, আমি যা লিখব, আমি যা সভায় বলবো, সেগুলো সবই একেবারে নির্ভুল। এইটা আমি বাংলা সাহিত্য জগতে দেখেছি। আপনি যে বললেন না 2003 সালে আপনি ঘাসফুলের কবিতা বলছেন যে আপনাকে, আসলে ওই যে মেয়েটি যে বলে যে আপনি লেখা ছেড়ে দিন, ওটা তো লেখকের অল্টার ইগো, সেই তো তাকে বলছে লেখা ছেড়ে দেওয়ার কথা। আবার এই যে পেট পুরুষে আপনার লেখককে দেখা যায় যে সে লেখা ছেড়ে দিয়েছে, অন্য লোকে বলে সে একসময় ভালো লিখতো, সে এখন শুধু তার কাছে কেউ লেখা দেখাতেই না, সে তার লেখা দেখে সে তাদের পরামর্শ দেয় যে এটা আমার মনে হচ্ছে ভালো, বা সে অন্যদের কাছে পাঠায়। পেট পুরুষে এটা আছে। আমি ওইখান থেকে বুঝতে পারছিলাম যে যখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চতুর্দিকে, আমি একটা ছাতা নিয়ে বেরিয়েছি, রাস্তায় জল জমে গেছে, আমি আমার চটিটাকে ভেজাবো না বলে চামড়ার চটি আমি হাতে তুলে নিলাম, আমার পাটা তো ভিজছে, আমার পাজামাটাকে আমি লুটিয়ে নিলাম, তবু তো আমার পাজামাটা ভিজছে, আর বৃষ্টির সঙ্গে হাওয়ার শাঁখ থাকে, আমার জামাটা তো ভিজছে। তা সকলেই যদি এত আত্মসন্তুষ্ট থাকে, এই অবস্থার মধ্যে যদি আমি পড়ে থাকি, তাহলে তো আমি একদিন ওই গুড়ের হাঁড়িতে মাছি পড়লে সে প্রথমে সে মিষ্টিটা গ্রহণ করতে 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 তার মিষ্টিটা ভালো লাগে,
তারপর এক সময় সে তার তলায় ডুবে যায়। তা আমি তো অনেক বড় বড় লেখককে, কবিকে এইভাবে ডুবে যেতে দেখেছি, এখনো দেখছি। আপনার এই কনসিয়াসনেসটা, আমি কে মহাপুরুষ যে আমি ছাতা নিয়ে বেরিয়ে মনে করবো যে আমার গা ভিজবে না? আমার কি উচিত? বৃষ্টিতে না বেরোনো, মুদ্রার জগৎ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া, তবে আমার গা না ভিজতে পারে। হলো। কিন্তু আপনার প্রস্তুতি, আমরা কিন্তু প্রশ্ন করছিলাম আপনার প্রস্তুতি। প্রস্তুতি তো প্রধানত চলে মনে। হুম মনকে আমি কোথায় রাখছি? হুম তখন আমাদের দিনে 24 ঘন্টা সময় থাকে, একটা মানুষ 24 ঘন্টা বেশি সময় পায় না। হুম 24 ঘন্টার মধ্যে একটা বড় অংশ আমাদের চলে যায় জীবিকার পেছনে, হুম জীবিকা নির্বাহের পেছনে। থাকে অল্প সময়। সেই সময়টা কে কিভাবে ব্যবহার করবে, সে যদি লেখক হয় বা শিল্পী হয়, সেটা তার নিজের হাতের ব্যাপার। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? আমার ক্ষেত্রে আমি যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় প্রথমে নিজে কবিতা লেখার চেষ্টা, আর তারপরে আমি অন্যের কবিতা পড়ে তার মধ্যে ভালো জিনিস খুঁজে বার করে সেটা লিখবার চেষ্টা করেছি। এই যে জীবনানন্দ দাশ, গৌতম মিত্র বলে একজন আছেন, তিনি জীবনানন্দ দাশ সম্পর্কে এত আশ্চর্য আশ্চর্য সব তথ্য, তার কত না ছাপা লেখা রেখে তিনি মারা গিয়েছিলেন, এবং মানে সেগুলো লিখেও তিনি প্রকাশ করেননি। 7 বছরে তার একটা কবিতা বেরোচ্ছে ক্যাম্পে, এবং এগুলো সব গৌতম মিত্র সামনে তুলে আনছেন এখন। এবং সুমন্ত মুখোপাধ্যায় খুব সম্প্রতি রোববারের ডিজিটালে একটা নিবন্ধ লিখেছেন, তাতে এর অনেক উল্লেখ আছে। আচ্ছা, তা এরকম তো লোক আছে যে লিখে লিখে দিতে পারে নিজের কাছে, আমাদের বইরাতেই আছে। তা যদি থাকে তাহলে আমাকে এই অভিযোগটা করছেন যে আমি অভিযোগ করছি না, লিখে রেখে দেওয়ার প্রবণতাটা এখন এখনকার প্রজন্ম। আমি এটা অন্য জিনিস আমি দেখেছি। অনেকেই আমার কাছে কবিতার তো দেখান, যে আমি এটা দেখেছি যে তাদের না একটা দুটো ভয় কাজ করে। একটা হচ্ছে যে অমুক সম্পাদক আমার কাছে লেখা চেয়েছেন, তাকে আমাকে একটা লেখা দিতে হবে, না দিলে তিনি কিছু মনে করবেন, তিনি ক্ষুব্ধ হবেন আমার সম্পর্কে, তাই আর একটা লেখা দিতে হবে। এবং তিনি যখন লিখতে বসছেন তখন তার একেবারে লাস্ট মোমেন্ট, অর্থাৎ কালকে এই লেখাটা দিয়ে দিতে হবে বা আজকে রাত্রে এই লেখাটা পাঠিয়ে দিতে হবে। আমি যখন এমনকি দেশ পত্রিকায় চাকরি করছি, হয়তো অফিস থেকে আমি অনেক দেরিতে বাড়ি ফিরছি, আনন্দ হচ্ছে, পুজো সংখ্যার কাজ চলছে, তো আমার কাছে কেউ কবিতা চাইলে আমার কাছে 7-8টা কবিতা 10টা কবিতা থাকতো সব সময়। মানে আমার নিজের ইচ্ছে মতন, মানে আমার যে সময়টা অন্য চাইছিলাম ওই যে ছন্দ প্রবোধে ব্যয় করছেন, সেই সময়টা আমি ব্যয় করতাম আরেকটা কবিতা লেখার ইচ্ছের জন্য। এটা ইচ্ছের উপর নির্ভর করে। মানে আপনি কাউকে কখনো বলতে পারেন না, আমি মনে করি আমি অনেকেও কোনদিন বলিনি যে তুমি তোমার জীবনটা এইভাবে চালাও, তার যেটা ইচ্ছা অবশ্য সেটা করবে, এটা ব্যক্তি স্বাধীনতা। আমি যার উপরে লিখেছি সে যদি ফেসবুকে আমার সম্পর্কে খারাপ কথা লেখে, সেটা ব্যক্তি স্বাধীনতা। আমার ব্যক্তি স্বাধীনতা কি, আমি যদি পরে আবার কখনো তার সম্পর্কে বলবার বা লেখার আমার সুযোগ আসে, তার ভালো রেখা দেখতে পাই, আমি তার ভালোটুকু নিয়ে বলবো, আমি থেকে কিনে নিয়ে তার সম্পর্কে ভালো কথা বলি। তা আমার কাছে যখন একটা লেখা একদিন কেউ চাইছে, সে পাছে কিছু মনে করে তাই আমাকে লেখাটা দিতে হচ্ছে, এবং ও তাকে লেখা দিচ্ছি একেবারে শেষ মুহূর্তে, তাতে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা? তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা এইটা যে লেখাটাকে আমি 2বার 3বার 4বার রিভাইজ করবার সুযোগ পাচ্ছি না। তার মানে আমি বলতে চাইছি লেখাটার এই আপনার প্রস্তুতির জায়গা যে আপনার কখনো বারন্ত হয়নি আপনার কাছে কিছু এক্সেস কবিতা নিজের জন্য, নিজের। আমি দেখছি আপনি জানিয়েছেন, আপনি আমার প্রথম যে বইটা কিনেছেন সে বইটার নাম বিষাদ, 1997 সালে। 1997 সালে পুরো
সেপ্টেম্বর মাস ধরে বিষাদ কবিতার বইটা লেখা হয়। সেই বছর আমি কিন্তু পুজো সংখ্যায় উপন্যাস লিখেছি, পুজো সংখ্যায় কবিতা লিখেছি, বিভিন্ন ওই আনন্দের বেলায় ছোটদের কবিতা লিখেছি। কিন্তু এই যে 64টা কবিতা এই আপনার বিষাদ জয়ীর, সেগুলো আমি সম্পূর্ণ অগ্রন্থিত অবস্থায় পুরো বই করে বার করি। এই একই জিনিস আমি করেছিলাম সূর্যপেড়া ছায়ার ক্ষেত্রেও। অন্য কবিতা লিখে অন্য লোককে দিচ্ছি, কিন্তু এই কবিতার একটা স্রোত আছে, তোমার একটা রাগ। তাহলে তো অন্য কোনটা যদি আমি দুটো কবিতা অন্য পত্রিকায় দিই, তাহলে ওই রাগটা দাঁড়াবে না। পুরোটা দিয়ে একটা জিনিস হচ্ছে, ধরুন আপনি একটা উপন্যাসের একটা চ্যাপ্টার এই পত্রিকায় দিলেন, একটা চ্যাপ্টার ওই পত্রিকায় দিলেন, এটা কি হয়? কিন্তু দেবস্রা এটা করতেন, যে একটা উপন্যাসে একটা চ্যাপ্টার একটা পত্রিকায় দিলেন দুটোই, আরেকটা পত্রিকায় সেই উপন্যাসের আরেকটা অংশ অন্য পত্রিকায় দিলেন। ওরা তো বিবেচনা করতেন, আমি সমালোচনা করছি না, কিন্তু এইটা আমি ভাবতে পারি না। আচ্ছা, পুজো সংখ্যার কথা আপনি তুললেন, আমার ছোট প্রশ্ন, আপনি তখন পুজো সংখ্যায় লিখছেন না, লিখবেনও না, সাহিত্য কি পুজো সংখ্যার চাপে সত্যি মরে? পুজো সংখ্যা কি আপনার লেখার ক্ষতি করেছে নাকি ভালো করেছে? আমার লেখার কি ক্ষতি করেছে আমি জানি না, কারণ আমার লেখার কোনো ক্ষতি করে থাকলে আমি নিজে করেছি, এর জন্য আমি সম্পূর্ণ দায়ী। সেই দায় আমি আবার বুঝেছি। আপনি কি জানেন যে আমি যাদের নিয়ে লিখেছি বা যাদের কবিতা নিয়ে আলোচনা লিখেছি, যারা আমার থেকে যারা অনেক 30, 35, 40 বছরের ছোট, তাদেরও অনেকের মধ্যে এই আগ্রহ বা এই উৎসুক জন্মায়নি যে এই লোকটা 50 বছর লেখার পর হঠাৎ লেখা থেকে সরে দাঁড়াচ্ছে কেমন। পুস্তিকাটা একবার পড়ে দেখি, তাদের মধ্যে সে আগ্রহ জন্মায়নি। এবং এই আগ্রহ না জন্মানোকে আমি কোনো অপরাধ বলে মনে করি না। কেন করি না? আমি কি পড়বো সে তো অনেক ঠিক করবো। এই লোকটা আমাকে নিয়ে আলোচনায় লিখেছে বলে এই লোকটা একটা বুলেটিন লিখে আমি নিজে অবসর গ্রহণ করলো, তাই লোকটার বুলেটিন আমার পড়তে হবে, এটা ঠিক না। এটা হচ্ছে রাজা আর প্রজার সম্পর্ক, এটা কখনো নয়। তার ইচ্ছা হয় সে পড়েন, তার থেকে কিছু ভালো জিনিস পড়েছে। আর এরা অনেক, শুনুন, শ্রেণী বলে একটা জিনিস আছে জানেন তো। কারণ কার্ল মার্কস, আমি যখন বড় হচ্ছি, মানে 17 বছর বয়স, তখন আমার যখন 17 বছর বয়স, তখন 1971 সাল, এক্ষুনি বেরোলাম, আপনি যে সময় বেরোচ্ছে আপনার নিঃশব্দের তর্জনী, 71 সালটা আপনি মনে করুন, বাংলাদেশে কিন্তু একেবারে মুক্তিযুদ্ধ না, একেবারে গণহত্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এবং পশ্চিমবঙ্গে কাশীপুর, বালানগর, কোন্নগর, সমস্ত জায়গায় পুলিশরা কিভাবে, পুলিশ এবং বিভিন্ন অন্য পার্টিরা নকশালদের ধ্বংস করে দিচ্ছে। তখন কিন্তু আমি একজন পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপকের কাছে গিয়ে ওই মার্ক্সবাদ সম্বন্ধে জানতে চাইতাম। সেই সময়ে মার্ক্স তো নিজে দেখে যাননি কখনো যে তার আদর্শের ধরে কোনো রাষ্ট্র ব্যবস্থা স্থাপিত করে, দেখে যান। কিন্তু মার্ক্স খুব সত্য, কারণ মার্ক্স শ্রেণীর কথা বলেছেন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধনীদের পরে আসবো। একজন সুস্থ, স্বাভাবিক সুস্থ মানুষ, আরেকজন চিররুগ্ন, চির অসুস্থ। এই দুজন মানুষের মধ্যে শ্রেণীর তফাৎ আছে। যে সুস্থ স্বাভাবিক মানুষ, সে অসুস্থ ব্যক্তির কি কি সমস্যা হতে পারে সেটা বুঝবে না, সে বুঝতে পারবে না। আমি চিকিৎসকদের কথা বাদ দিচ্ছি, চিকিৎসকদের তো কাজই করা। আমি বলছি একটা অন্য মানুষ, সে পাবে, আমার যখন এটা হয় না, কেন ওর কেন হবে? শ্রেণী, তিনি যে দারিদ্রের ভেতর দিয়ে সাঁতরে উঠে আসেনি, সে বাসের জানলা দিয়ে
অথবা আহ কানে কানে বলছি মহাশ্বেতা দেবীর কথা। মহাশ্বেতা দেবী নিজে একটা একটা ছোট্ট গল্প আপনাকে এখানে বলি। মহাশ্বেতা দেবী তো গিয়ে তাদের গ্রামে দিনের পর দিন মাসের পর মাস থাকতেন, এবং আপনি যেদিন সম্পাদনা করেছেন সেই বইয়ের একটা জায়গায় লেখা আছে যে ওই বলুন ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, যিনি খোয়াবনামা লিখেছেন, তিনি মহাশ্বেতা দেবীকে বলছেন যে আপনি যে লেখাগুলো লেখেন সেগুলো পড়ে আমাদের ভেতরে একটা অপরাধ বোধ হয়, পরে আমরা যেটা লিখছি আর আপনি যেটা লিখছেন, মনে আছে একদম বলেছেন। সেখানে মহাশ্বেতা দেবী একটা কথা বলেছিলেন যে 60-এর দশকের শুরু থেকে আমি আমার ব্যক্তিগত জীবনের চারদিকে একটা পাঁচিল তুলে দিই, যেখানে আমার লেখার মধ্যে আমার ব্যক্তিগত জীবনকে আমি ঢুকতে দিই না। তখন উনি কোথায় যান? উনি চলে যান ওইসব সাঁওতাল অধ্যুষিত ওইসব একদম আদিবাসীদের। আদিবাসী অধ্যুষিত অঞ্চলে। এইবার উনি এখন ওখানে রয়েছেন, যারা ইঁদুর পুড়িয়ে খায় সেরকম একজন বাড়িতে এক আদিবাসী গৃহবধূ তাকে ভাত দিয়েছে, আর ভাতে এক পাশে লঙ্কা পোড়া দিয়েছে। মহাশ্বেতা দেবী তাকে জিজ্ঞেস করেছেন কি দিয়ে খামো, সারাদিন ঘুরেছেন তো, তারপর চান টান করে বিকেল বেলা খেতে। তখন সেই বোনটি উত্তর দিয়েছে কেন দিয়ে, আপনি আমার জিজ্ঞেস করুন আমি গল্পটা কোথায় শুনলাম। নিশ্চয়ই মহাশ্বেতা দেবীর কাছেই শুনেছেন। মহাশ্বেতা দেবী যে গল্প বলেছেন, আমাকে একা নয়, সেখানে অমিয় চৌধুরী ছিলেন, সেখানে সুমেন্দ্র সান্যাল ছিলেন, মানে আমি একা ছিলাম না। আমাদের সামনে এটা বললেন যে দেখো তোমরা যে, আমরা শহরে থাকি তো ওদের অবস্থান আমরা বুঝতে পারবো না। আমাকে যখন খেতে দিয়েছে আমি তখন বলেছি যে কি দিয়ে খাবো, পাশে একটু করে লঙ্কা পোড়া আর ভাত। আমি তো কোনদিন এইভাবে খাইনি, আমার মুখ দিয়ে এটা বেরিয়ে গেছে। এইটা হচ্ছে ক্লাস, এইটা হচ্ছে ক্লাস, বুঝতে পেরেছেন তো? মহারাষ্ট্র এই শ্রমিক সম্পর্কে এই চেতনাটা ছিল। মার্কস কেন এত বড়? মার্কসকে যদি আমরা কয়েকজন শাসক কিভাবে বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে মার্ক্সবাদী নিজেদের মার্ক্সবাদী বলে তারা সেই শাসন ব্যবস্থা চালিয়ে নিয়ে গেছেন, সেইটা যদি আমরা ধরি তাহলে আমরা ভুল করবো। কারণ ক্ষমতার একটা নিজস্ব ইজম আছে, সেটা মার্ক্সিজম বলুন, বুদ্ধিজম বলুন বা খ্রিস্টানিজম বলুন, তার প্রকরণে গিয়ে ক্ষমতা একটা আলাদা প্রকরণ। এগুলি যে ক্ষমতার দ্বারা দাঁড়িয়েগুলোকে অন্তরীণ করে রাখা হয়, এই দাঁড়িয়েগুলোকে বলতে বাধ্য করানো হয় যে আমি যে তত্ত্বে দিয়েছিলাম তা ভুল। আপনি ক্ষমতার প্রসঙ্গ তুললেন নিজে থেকেই, ফলে আমাকে এই প্রশ্নটা করতেই হবে। যারা আপনার শুভাকাঙ্ক্ষী অথবা যারা আপনাকে পছন্দ করেন, আমি জানি না ঠিক কিভাবে চিহ্নিত করব, তারা অনেকেই বলেন যে ক্ষমতার প্রকরণ, এই আপনি যে ক্ষমতার প্রকরণ, ক্ষমতার নিজস্ব ভাষার কথা বলছিলেন, একটা অভিযোগ যে জয় গোস্বামী শাসকের প্রতি লিখেছিলেন, যে জয় গোস্বামীর প্রথম দিকের লেখায় দিল্লির দাঙ্গার কথা আছে উন্মাদের পাঠক্রমে, সেই জয় গোস্বামীর ভাষা, সেই জয় গোস্বামীর লেখার সততা সেটাকে বদলে দিয়েছে শাসকের প্রতি তার আনুগত্য। অর্থাৎ তার যে বুদ্ধিজীবী হিসেবে চলিষ্ণুতা, তার যে সদা সক্রিয়তা, তার যে শাসকের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা, সেটা যেন কমে গিয়েছে, ধার কমে গিয়েছে। আপনার চারপাশে এমন অনেকে আছেন যারা এই কথাটা বলেন, আবার দূরের লোকও বলেন। আপনি এইটার ব্যাখ্যা, আপনার মতামতটা এ বিষয়ে কি? আমি সবচেয়ে যেটা অপছন্দ করি সেটা হলো আমার কাজ যে কথা বলতে পারিনি সে কথা আমি আমার মুখ দিয়ে বলবো। আচ্ছা, গারফিল্ড সোবার্স 1968 সালে ইংল্যান্ড সফরে 5টা টেস্ট হয়েছিল, তখন ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব চ্যাম্পিয়ন, এবং গারফিল্ড সোবার্স হচ্ছেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ অলরাউন্ডার।
4টে টেস্ট করেছে, 4টে টেস্ট ড্র হয়েছে। পঞ্চম টেস্টে পঞ্চম দিন ওয়েস্ট ইন্ডিজ 2 উইকেটে 92। এই অবস্থায় গারফিন সোবার্স ইনিংস ডিক্লেয়ার করে দিলেন। উইকে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ দিলেন যে 160 মিনিটে 215 রান তোলার। তখন কিন্তু ওয়ানডে ক্রিকেট আসেনি, আর এই টি-20 অনেক দূরের কথা। কিন্তু আশ্চর্যভাবে যিনি অত্যন্ত ডিফেন্সিভ ব্যাটসম্যান হিসেবে প্রসিদ্ধ ছিলেন, সেই জিওফ বরকট, তার সঙ্গী এডরিচ, ওয়ান ডাউন অ্যালান নট, এরা সবাই মেয়ে 215 রান তুলে দিলেন। এরপর থেকে সোবার্সের একটা ডাউনফল শুরু হলো। সোবার্সের কুশপুত্তলিকা দাহ করা হলো ওয়েস্ট ইন্ডিজের, কারণ ওয়েস্ট ইন্ডিজ তখন পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন, ওই ইংল্যান্ডের কাছে আবার হারালো। আর সোবার্স কি বললেন সাংবাদিকদের? তিনি বললেন যে এটা আমি স্পোর্টস অ্যান্ড পাস টাইম বলে তখন একটা পত্রিকা বেরোতো, আপনি পুরনো সাংবাদিকদের কাছে শুনবেন, সেইখানে পড়েছিলাম। সোবার্স বলেছিলেন আগে 4টে টেস্ট ড্র হয়েছে, আমি আরেকটা এইরকম চাইনি, আমি ফলাফল চেয়েছিলাম, আমি জিততে চেয়েছিলাম, ইংল্যান্ড আমাদের থেকে ভালো খেলে তারাই জিতেছে, এখানে খেলাটার জয় হয়েছে, সোবার্স বলেছিলেন। এরপরে সোবার্সের ডাউনফল শুরু হলো। ওর খুব ইচ্ছে ছিল প্রথম বিশ্বকাপ যা 1975 সালে অনুষ্ঠিত হয় তাতে অংশ নেবেন, কিন্তু পারলেন না। উনি তার আগেই 1973 ওকে রিটায়ার করে যেতে হলো। এই ডিক্লারেশনটা 20 বছর পরে যখন 27 বিশ্বকাপ হচ্ছে, তখন একজন আমন্ত্রিত অতিথি হিসেবে গারফিন সোবার্স ইংল্যান্ডে এসেছেন। তখন ওকে ইংল্যান্ডের সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, ওই ডিক্লারেশনটার জন্য তোমার ক্রিকেট জীবনটা খুব বড় ক্ষতি হয়, এখন যদি তুমি সেই অবস্থায় পড়তে তুমি কি করতে? সোবার্স বলতেন আমি আবার একই করতাম, কাজই করতাম, কারণ আমি চেয়েছিলাম খেলাটার জয়, আমি নজরে জিততে চেয়েছিলাম, কিন্তু আমি আরেকটা ড্র চাইনি, আমি আবারও একই কাজই করতাম। তাই আমার বিরুদ্ধে যারা কথা বলেন বা আমার সম্পর্কে যারা বলেন যে এই কথাটা, আমি নিজে বুঝতে পারি যে তারা আমার কয়েকটা বই তারা পড়েননি বা পড়ার সময় হয়নি, পড়তেই হবে এমন আমি মনে করি না। এখন গরাদ সপাং সপাং, তারপর আমি যে এতগুলো পুস্তিকা লিখলাম, দগ্ধ নিজের বিরুদ্ধে, দগ্ধ আমি লিখলাম ওই বগটুইয়ের অগ্নিকাণ্ডের পরে, এবং নিজের বিরুদ্ধে লিখলাম হাঁসখালিতে যে ধর্ষণ হলো, তারপর কঙ্কাল, ঘাতক, তারপর র্যাগিং, আপনি প্রকাশ করেছিলেন মণিপুর, এগুলো যে আমি লিখেছি সেসব দিকে তো তাদের কোনো নজর নেই, তারা মনে করেন না। আর আমি সেগুলো পড়তে হবে বা পড়বার জন্য লেখা তাও আমি মনে করি না। তাদের মনে হয়েছে তারা যেটা বলবেন আমি নতমস্তকে মেনে নেব। তবে একটা কথা ঠিকই যে আমি যখন আনন্দবাজারের চাকরিতে যোগ দিলাম তখন আমি একই রকম একটা কথা আমার কানে ভেসে আসতো। আমার কে বলেছিলেন? আমায় বলেছিলেন সুনেত্রা ঘটক, তিনি আমার খুব বন্ধু ছিলেন। আপনি বোধহয় জানেন যে আমি কাবেরী এবং বুকুমকে নিয়ে অবিবাহিত অবস্থায় 2 বছর 7 মাস আমরা একসঙ্গে বসবাস করেছিলাম। সে সময় সুনেত্রা ঘটক আমাদের খুব, কারণ চতুর্দিক থেকে তখন আমি আমার সম্পর্কে খারাপ কথা, অপমানকর কথাই শুনতাম, কিন্তু সুনেত্রা ঘটক সত্যিকারের বন্ধু ছিলেন এবং তিনি আমাকে অনেক দেখা হলে খুব আমাকে কনসোল করতেন। তো তিনিও বলেছিলেন যে এখন সকলে বলে জয় যখন রানাঘাটে ছিল তখন জয় যা লিখতো আর এখন আনন্দবাজারের চাকরি পেয়ে জয় যা লিখছে দুটো এক নয়। দুটো এক নয়। আর
তার অনেক বছর পরে সুনেত্রা চলে গেছেন, মারা গেছেন, তার অনেক বছর পরে 2023-এ আর 2022-এ যখন আপনার সঙ্গে প্রথম দেখা হলো, আপনি, যিনি প্রায় 88 বা 89-তে জন্মেছেন, তিনি আমাকে একটা প্রশ্ন করলেন যে আচ্ছা, আপনার পাগলি তোমার সঙ্গে বইতে র্যাগিং বলে একটা কবিতা আছে, তা আপনি তো কোনদিন হস্টেলে থাকেননি, কোনোদিন কলেজ ইউনিভার্সিটিতে যাননি, তাহলে আপনি র্যাগিংও জানলেন কি করে? আপনাকে এই প্রসঙ্গে বলে রাখে, র্যাগিং বলে আবার একটা পুস্তিকাও আছে হ্যাঁ আর নিশ্চয়ই। কি, যাদবপুরের একটি ছাত্রের মৃত্যুর পর লিখেছিলাম। তো সেটা আমার লেখা 93 সালে। 93 সালে আমি ওটা লিখেছিলাম কেন? কারণ অপমান এবং কুৎসার মধ্যে দিয়ে আমি এসেছি এবং মুখে তার জবাব দিইনি। আপনার একটা বই কবিতা অমৃতা সম্প্রতি মানে আপনার বলা চলে এই লেখা জীবন, লেখা প্রকাশ থেকে অব্যাহতি নেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের শেষ বইটা, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা পরে সংস্করণ বেরিয়েছে। আপনি বলছিলেন যে সেই সংস্করণে আপনি একটা নতুন ভূমিকা লিখেছেন, যেহেতু আপনি আপনার বুলেটিনে একথা লেখেননি যে এই ধরনের কাজের ভূমিকা আপনি লিখবেন না পুনর্মুদ্রণ হলে। আমার প্রশ্ন হলো, আমি দেখছিলাম আপনার পুরনো উপন্যাসগুলি বা পুরনো গদ্য গ্রন্থগুলি, ধরুন রৌদ্রছায়ার সংকলন বা হৃদয় প্রেমের শীর্ষ, আরো অনেক গ্রন্থ, একমাত্র রানাঘাট লোকাল বা গোসাইবাগান বাদ দিলে একক বিষয় নেই, কোনো একটি বিষয়কে চুম্বক করে এইরকম বৃহদায়তন গ্রন্থ আমার মনে পড়ছে না। আমি ভুল হতে পারে, আপনি লিখেছেন বলে। আরেকটা কথা এখানে বলতে হবে, সেটা হলো যাকে নিয়ে আপনি লিখলেন তিনি আপনার থেকে 4 প্রজন্ম পরে লিখতে এসেছে। কেন এই সিদ্ধান্ত নিলেন? কারণ আমি তো 2022-এ যার প্রথম কবিতা গুচ্ছ বেরিয়েছে এমন কবিকে নিয়েও আলোচনা লিখেছি। যে কবে লিখতে এসেছে এটা আমার লক্ষ্য নয়। আমি দেখলাম যে, আমি দেখেছি যে আমাদের যারা আদের কবি বা সাহিত্যিক, তারা হয় তাদের সমসাময়িক বন্ধুদের কথা লিখেছেন অথবা তাদের অগ্রজদের কথা লিখেছেন, তাদের পরবর্তীদের কথা তারা লেখেননি। আমি তাদের, যারা নতুন লিখছেন তাদের সম্পর্ক একটু অবহিত করি। এবং একটা কথা সবসময় আমাকে শুনতে হয়, যখন আমার 73, 74, 75 সালে যখন আমার একটু 2-4 জন লোক জানে যে আমি আধুনিক কবিতা লিখি, তখন তারা আমাকে বলতো আধুনিক কবিতা ভালো হয় না, আগে যেরকম হতো আধুনিক সাহিত্য তত ভালো হয় না। এটা আমি ধরুন 50-52 বছর ধরে একই কথা শুনে আসছি। তা আমি এই তরুণদের, যেমন লিখিত ম্যাগাজিনে প্রকাশিত কবিতা আমি তুলে নিয়ে, সুমন ঘোষ বলে একজনের কবিতা লিখিত ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে, আমি সেইটা নিয়ে আলোচনা লিখেছি। তা এই কারণে যে আমার লক্ষ্য কবিরা নয়, আমার লক্ষ্য হচ্ছে সাধারণ পাঠক। আর আপনি যে রাধাঘাট লোকাল এদের গোসাই বাগানের কথা বললেন, ওখানে দেখবেন টুকরো টুকরো লেখা একত্রে যুক্ত করে সংকলন করা হতো। তা নয়, এই বইটা তা নয়, এই বইটা একটাই টানা দীর্ঘ লেখা। তার কারণ হচ্ছে আমি আমার জীবনের প্রায় উপান্তে এসে আমি একজন কবি এবং ঔপন্যাসিক এবং গল্পকারের দেখা পেলাম, যিনি যার চিন্তার যে মানে আমি গতি, তা বিভিন্ন দিকে ধাবিত হয়। আচ্ছা, বিভিন্ন দিকে ধাবিত, এবং সেটা পড়াশুনো করে রিসার্চ করে তৈরি করা নয়, তার উদ্ভাবনী তার উদ্ভাবনী শক্তি। সেই থেকে আপনি তখন আমার হলো যে এইকে যদি আমি চিহ্নিত করে না যাই, এই আমার একটা জায়গা আছে যেখানে, এবং আপনি দেখবেন যে রৌদ্রছায়া সংকলন হচ্ছে আমার প্রথম কবিতা সম্পর্কিত আলোচনার বই। আমি ওই জন্যই তার নাম করলাম। তারপরে গোসাই বাগান, তারপরে যেরকম আকস্মিকের খেলা, এগুলো কবিতা সম্পর্কে আলোচনার বই। কবি মৃত্যু, অন্যান্য গদ্য, এখানে যে গদ্যগুলো আমি লিখেছি সেগুলো যেভাবে লিখেছি আর এই বইটিতে আমি যেভাবে লিখেছি, দুটোর ধরন কিন্তু আলাদা। অর্থাৎ আমি সারা জীবন কবিতা সম্পর্কে গদ্য যে ধরনের লিখে এসেছি,
সাধারণ পাঠক বুঝতে দেবে। এই যে আপনি যেটা শুরুতে বলছিলেন হ্যাঁ, যে আমি শঙ্খ ঘোষের লেখা পড়ছিলাম, আমার বুঝতে অসুবিধা হচ্ছিল। এবার ওই বইটা আমার দুটো রকম উপকার করে। এক হচ্ছে সে পৃথিবীর সাহিত্য সম্পর্কে আমার পরিচয় করে। না না, আপনি বলছেন যে আপনি তাত্ত্বিক বিশ্লেষণে অনেক বেশি জোর দিয়েছেন। আমি এক্ষেত্রে আমি দেখলাম যেহেতু এটা আমার শেষ বই এবং এর ভেতরে নানা দিকে ছুটে যাওয়া চিন্তা বিদ্যুৎ আছে, সুতরাং আমি এই প্রত্যেকটা বিদ্যুৎকে ছুটে ছুটে যে যাই, তাহলে আমি আরেকটু এগোতে পারবো, মানে আমার মনটাও তাহলে আরেকটু যেতে পারবে। আচ্ছা, আমি লেখককে বেছে নিলাম। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি ছোট দুটো প্রশ্ন আপনার কাছে রাখবো। লেখার লোকে লেখা থেকেই শেখে, এমনটাই আমরা দেখে এসেছি। লেখার লোকে আড্ডা মারলে লেখার কথাই বলে, নিজের লেখা অথবা নিজের প্রিয়জনের লেখা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সঙ্গে আমরা যখন কথা বলি বা অন্যান্য সময়ও আপনার ব্যাপারে যখন জানি, তখন দেখি যে আপনি আহরণের ক্ষেত্রে শেখার থেকে লেখা তো বটেই, কিন্তু হয়তো আপনি বলছিলেন যে আমি গানের লোকের পায়ে পায়ে ঘুরি। আপনি অনেক অন্য জায়গা থেকে শিখছেন, একটা ভাস্কর্য থেকে শিখছেন, একটা গান থেকে শিখছেন, একটা হয়তো ক্রিকেট থেকে শিখছেন, যেটা খুব বড়, বারবার বলা দরকার। আমার প্রশ্নটা যদি এরকম সংক্ষেপ করতে পারি যে 50 বছরের লেখা জীবন, কোথা থেকে কি শিখলেন? আমি 50 বছরের লেখা জীবন তো পেরিয়ে এসেছি। আমি এখন লিখি, গতকাল রাত্রেও আমি ধরুন 4:23 তখন আমার শিশু নিয়ে একটা কবিতা লিখে শুয়েছি। এই যে কবিতাগুলো লিখে যাচ্ছি আমি এখন, অনর্গল লিখে যাচ্ছি, কারেকশন করছি, আবার লিখছি। এখন তো কোথাও ছাপতে দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই, বা এগুলোকে বই করবার, তারপর পত্রিকা তো দূরের স্থান, বই করবারও ইচ্ছে নেই। তাহলে বই কেন লিখছি? একটা উত্তর আছে, সেটা হচ্ছে 1737 সালে ফেমা বেলে একজন ছিলেন, তিনি ছিলেন আইনজীবী। এবং আপনি রামানুজনের ক্ষেত্রে যেমন দেখেছেন, বা আপনি ইয়ের ক্ষেত্রে যেমন জানেন, যে মানে বিটোফেন বা বুলশাতের ক্ষেত্রে যেমন জানেন, কিন্তু তার মাথায় নোটেশন আসতো এবং শক্তির মাথায় কবিতা আসতো, লাইনের পর লাইন লিখে যেতেন। তা বিটোফেনের মাথায় এরকম নোটেশন আসতো, তাই তো? গণিতবিদদের মাথা তো ওইভাবে সমীকরণ আসে, ওইভাবে আসে, গণিতের সূত্র আসে। এই ফেমনা ছিলেন আইনজীবী, এবং তার যে চেম্বারে তিনি বসতেন, আর যে কোর্টে তিনি যে ঘরে বসতেন, সে ঘরে তার অনেক বই ছিল। তা ফেমনা সে বইয়ের যে মার্জিন থাকতো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তাকে আইনের বই পড়তে হতো, মার্জিন থাকতো, মার্জিনে না, তার মাথায় এটা আসা মাত্র লিখে রাখতেন বই মার্জিনে। ফেমনা তো একদিন মারা গেছেন। তার মধ্যে আজীব একটা ঘটনা হয়েছে, যে তিনি একটা এরকম বই খুলে দেখছেন, দেখতে দেখতে তার মাথায় একটা জিনিস এসছে। যেভাবে কবিতার লাইন আসে, যেভাবে বিজেফের নোটেশন আসতো, সেরকম তিনি ওটা লিখেছেন। এই সময় তাকে এসে তার যে সহকারী, সে বলেছে তোমার মামলা, স্যার আপনার মামলা উঠেছে কোর্টে, আপনাকে এজলাসে হাজির হতে হবে। তখন তিনি ওখানে লিখেছেন যে আমার হাতে সময় নেই, আর এই মার্জিনে অতটা জায়গা নেই, তাই জন্য আমি এটা প্রমাণ করতে পারলাম না। ওটা বন্ধ করে দিয়ে চলে গেছেন আদালতে। তারপর ফিল্ম মারা গেছেন 1737 সাল। তার উপর ওই বইগুলো, যেগুলো ওর আইনের বই, সেই আইনের বইয়ের মার্জিনে লেখা, বা ওর কাগজপত্রের মধ্যে যে সমস্ত গণিতের এমন সব চিন্তা ওখানে লিপিবদ্ধ রয়েছে, যেটা দেখে লোকে বললে, আরে এই লোকটাকে আমরা ক্রেজি ভাবতাম, এটা একটা দারুণ জিনিয়াস। পরবর্তী গণিতজ্ঞরা তার সমস্ত, তিনি যে সমস্ত থিওরেম বা যে কনজেকচার যা কিছু দিয়ে গেছেন, সমস্ত সমাধান করতে পারলো। পারল না কোনটা?
ওই 1637-এরটা, যেটা উনি জিতেছিলেন যে এখানে ততটা জায়গা নেই, আর যে সেই জন্য আমি ওটা প্রমাণ দেখাতে পারছি না। লোকে ভাবলো ও তো পাগল ছিল, ওই ফেমাস লাস্ট থিওরেম ওটা সলভ করা যায় না। এইভাবে 358 বছর চলে গেল। 358 বছর। এ প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের স্টিফেন হকিং, তার যে জন্মদিন, তার ঠিক 300 বছর আগে মারা গিয়েছেন গ্যালিলিও। তাকে একজন সাংবাদিক এটা বলে, আপনি কি জানেন যে আপনার দিনকে জন্মদিন সেদিনকে গ্যালিলিও মৃত্যুদিন? হ্যাঁ, তবে হ্যাঁ এটা জানি, আপনি জানাবেন বেশ জানতে পারছি, তথ্য হিসেবে এটা সুন্দর, কিন্তু এই একের দিনে তো আরো কত হাজার মানুষ জন্মেছে, ফলে এটা কোনো কৃতিত্ব হতে পারে না, এটা হকিং বলেছিলেন। আমি যেটা বলছি, প্রিন্সটন ইউনিভার্সিটি আমেরিকাতে অ্যান্ড্রু ওয়াইলস বলে একজন বিজ্ঞানী, তিনি এই ফেমাস লাস্ট থিওরেম সলভ করলেন। সলভ করে উনি টক দিচ্ছেন। এখন ম্যাথমেটিশিয়ানরা কি করে টক দেয়, মানে তখনও পর্যন্ত কিন্তু এত কম্পিউটারের চল হয়নি, এটা 1994-এর কথা বলছেন। সেটা কিন্তু টকটা কথায় নয়, অর্থাৎ নিঃশব্দ থাকে হলঘরটা, আর ইয়েতে লিখে যান তিনি, কি বলে বোর্ডে লিখে দেন, তারপর আবার মুছে দেন, পরের ধাপটা লেখেন, এইভাবে লেখেন। আর সেইখানে বসে রয়েছেন পৃথিবীর সমস্ত অনেক বড় বড় গণিতজ্ঞ বসে রয়েছেন। শেষ করার পর উনি শেষ করলেন যখন, তখন বললেন, সো দিস ওয়ে দি তানিয়ামা-শিমুরা কনজেকচার ends and it leads to, বলে উনি বেরিয়ে গেলেন। আপনাকে যদি আপনার বাড়ি থেকে আপনার মা ফোন করেন যে, বা আমাকে যদি কাবেরী ফোন করে, তুমি এখন কোথায় রয়েছো, তা আমি কাবেরীকে বলবো আমি অর্ক অফিসে রয়েছি, অর্কর সঙ্গে কথা বলছি। কাবেরী কিন্তু বুঝে নেবে যে আমি ওই ইকো স্পেসে এসেছি, আমি সেক্টর 5-এ ঢুকেছি, আমাকে জয়ন্তে নিয়ে এসছে, এগুলো কিন্তু কাবেরী সব বুঝে নেবে। বা আপনি যদি বলেন আমি এখন জয়েন্ট বাড়িতে রয়েছি, আপনি সাত সাদা উঠে নিয়েছেন, তেমনি ওরা সবাই বুঝে নিত, আরে তো তানিয়ামা-শিমুরা কনজেকচার সলভ করেছে মানে তো ও ফেমাস থিওরেম সলভ করে দিয়েছে, লাস্ট থিওরেম সলভ করে দিয়েছে। ওটা ছাপা পাতা হয়েছিল 172 পৃষ্ঠা ওর প্রমাণটা। আর তানিয়ামা-শিমুরা যে কনজেকচার, যেটা যেমন আইনস্টাইন যে ওই জেনারেল রিলেটিভিটি প্রমাণ করেছিলেন, সেটা ওই আপনার ওই ডিফারেন্সিয়াল জিওমেট্রির একটা জিনিস উদ্ভাবন করেছিলেন ডাক্তার বার্নার্ড রিমান, রুমেন হাইপোথিসিস, যেটা এখনো প্রমাণিত হয়নি। এটা প্রমাণিত হয়েছে বলে প্রমাণ করেছেন 93 বছরের একজন গণিতজ্ঞ, যার নাম লুইজি ব্রাঞ্চ, কিন্তু সেটা খুব চোখ দিয়ে দেখার সময় পায়নি কোনো বড়, 11 মাস 13 মাস হয়ে গেল। আচ্ছা, তো এইবার সেখানে কিন্তু সে শিলুরা ছিলেন, তানিয়ামা-শিমুরার। তুমি বললেন যে হ্যাঁ এটা তো করে দিয়েছে। তখন আমি একটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওতে বারবার জিজ্ঞেস করছে অ্যান্ড্রু ওয়াইলসকে, তোমার কি মনে হলো যখন তুমি বুঝলে যে তুমি তোমার সলভ করে ফেলেছো এই 358 বছর পুরনো একটা যেটাকে আনসলভেবল বলে তারা হয়েছিল। তাহলে কথা বলতে পারে না, তো গণিত, ও তো সংখ্যা রাশি দিয়ে চিন্তা করে বেড়া। that was an evening. No. That was a long afternoon. মানে হলে তখন না, আমি আমার ওয়াইফকে বললাম যে আমি কি একটা কফি পেতে পারি, এবং ওয়াইফ কফি দিয়ে গেল। আমি কফিটা নিয়ে এই কাগজপত্রের দিকে আরেকবার তাকালাম, কি তাহলে আমি এটা হলো।
তা তখন তো আমার কি মনে হলো, ওরা কথা বলতে পারে না তো। আমি ভিডিওটা দেখেছিলাম, ভিডিও ক্যাসেট, এই জায়গাটা কাঁপতে লাগে বুঝলেন। আর এই ঠোঁটটা, তলার ঠোঁটটা থরথর করে কাঁপতে লাগলো, তলার ঠোঁটটা, এই জায়গা দুটো কাঁপতে লাগলো। তারপর না ওর চোখ দিয়ে জল নেমে এলো। তখন উনি শুধু বললেন, ইট ওয়াজ অ্যান আনবিলিভেবল বিউটি। মুখটা ঘুরিয়ে নিলেন, কারণ উনি তো জানেন উনি ক্যামেরার সামনে আছেন। ওইখানে ফ্রিজ করে দিল, তলা থেকে নাম উঠতে লাগলো। আপন মনে কবিতা লিখে যাই, কাউকে দেখাই না, ওটা আপনি বলতে পারেন কোন একটা আনবিলিভেবল বিউটির সন্ধান। এর পরের প্রশ্নটা আমি আর করতে চাই না। আমার মনে হয় আমাদের অনুষ্ঠানটা এইখানেই শেষ হওয়া উচিত। আপনি আমাদের এখানে এলেন, এতটা সময় দিলেন। আমার প্রার্থনা আমরা এবছরই যেন আরেকটা আরো দীর্ঘ কথাবার্তায় যেতে পারি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।